সো ক্লাসে জয়েন করছেন 20+, ওকে, ভেরি গুড। আচ্ছা, সো আমরা তো মোটামুটি ওয়েব ডিজাইন শিখলাম, তাই না, এই গত 5টা ক্লাসে। লাইক হচ্ছে আমরা HTML CSS শিখলাম, তারপরে আমরা ওয়েব লেআউট শিখলাম, তারপর হচ্ছে আমরা PSD কনভার্সন শিখলাম, তারপর হচ্ছে HTML ইমেজ টু ওয়েব পেজ কনভার্সন শিখলাম। সো মোটামুটি আমাদের ওয়েব ডিজাইন একটা আইডিয়া হয়ে গেছে, তাই না? সো আমরা আর একটু অ্যাডভান্স লেভেলে কীভাবে যাওয়া যায় সেটাই দেখব। আজকে আমরা একটা নতুন টপিক শুরু করব। এই টপিক্সের নাম হচ্ছে বুটস্ট্র্যাপ। এটা হচ্ছে CSS একটা ফ্রেমওয়ার্ক। এটা নিয়ে আমরা আজকে এটার ইন্ট্রোটা দেখব। আমাদের মোটামুটি বুটস্ট্র্যাপের উপরে 4টা ক্লাস হবে। সো আজকের ক্লাসে আমরা বুটস্ট্র্যাপের বেসিক জিনিসগুলো দেখার চেষ্টা করবো। হ্যাঁ, সো বুটস্ট্র্যাপ শেখার জন্য আপনাকে চলে যেতে হবে বুটস্ট্র্যাপের অফিসিয়াল ওয়েবসাইট getbootstrap.com। এখানে গেলে আপনি বুটস্ট্র্যাপ শিখতে পারবেন। আচ্ছা, বুটস্ট্র্যাপের এখন যে ভার্সনটা সেটা হচ্ছে ভার্সন 5, বাট এই ভার্সনটা এখনও বেটা ভার্সন, মানে অফিসিয়ালি রিলিজ হয়নি। সো আমাদেরকে স্টিল নাও আমাদেরকে বুটস্ট্র্যাপ যেটা ভার্সন 4 সেটা ইউজ করতে হচ্ছে। যখন এই ভার্সন 5টা বেটা থেকে একবারে অফিসিয়াল রিলিজ হবে তখন থেকে আমরা ভার্সন 5 ইউজ করবো। ভার্সন 3, 4, 5 এগুলোর মধ্যে অ্যাকচুয়ালি তেমন কোনো ডিফারেন্স নাই, কিছুটা লেআউটের ডিফারেন্স। আমি যখন নিজে স্টার্ট করি তখন ভার্সন 3 ছিল, তারপরে আমি যখন মেন্টরিং শুরু করি তখন ভার্সন 4 এসেছে। হয়তো আরও কিছুদিন, এই বছরই ভার্সন 5টা অফিসিয়ালি আসার কথা। যেহেতু এখনও এটা বেটা ভার্সন, আমরা চলে যাব বুটস্ট্র্যাপে যেটা আগের ভার্সন সেই ভার্সনেই চলে যাব। এখানে আমরা গেট স্টার্টে ক্লিক করলাম, এখান থেকে ভার্সন 4-এ চলে গেলাম। যেহেতু ভার্সন 5টা এখনও বেটা ভার্সন, এটা এখনও অফিসিয়ালি রিলিজ দেয়নি। ওকে, আচ্ছা, সো বুটস্ট্র্যাপ জিনিসটা কি? বুটস্ট্র্যাপ জিনিসটা হচ্ছে একটা CSS ফ্রেমওয়ার্ক। এই যে এটা বলতেছে যে দ্য ওয়ার্ল্ডস মোস্ট পপুলার ফ্রেমওয়ার্ক ফর বিল্ডিং রেসপন্সিভ মোবাইল ফার্স্ট সাইটস উইথ জাভাস্ক্রিপ্ট ডেলিভার অ্যান্ড এ টেমপ্লেট স্টার্টার পেজ। এটা মানে হচ্ছে ফ্রেমওয়ার্ক মানে হচ্ছে লাইক হচ্ছে আপনার জন্য অনেক কোডিংয়ের মাধ্যমে একটা কি বলা যেতে পারে, একটা সাজানো থাকবে যেটা ইউজ করে আপনি আপনার অনেক ইজিলি ওয়েবসাইটটা বানাতে পারবেন। এবং বুটস্ট্র্যাপের ফ্রেমওয়ার্কটা তৈরি করা হয়েছে HTML CSS এবং জাভাস্ক্রিপ্টের মাধ্যমে তৈরি করা। সো আপনি যদি আগে থেকে HTML CSS পারেন আপনার জন্য বুটস্ট্র্যাপ খুবই ইজি। ইভেন আপনারা অনলাইন একটা ক্লাসে বুটস্ট্র্যাপ হয়তো মোটামুটি বেসিকটা শিখে ফেলতে পারবেন, তাই না? আর এছাড়া CSS এর আর কি ফ্রেমওয়ার্ক আছে? বুটস্ট্র্যাপটা হচ্ছে সবচেয়ে পপুলার, ওয়ার্ল্ডের 90% ওয়েবসাইটে এখনও বুটস্ট্র্যাপটা ইউজ করা হয়। আর কি ফ্রেমওয়ার্ক আছে আমরা যদি বলি, এর মধ্যে আরেকটা ফ্রেমওয়ার্ক আছে যেটাকে বলা হয় তালিয়ন CSS, এটাও খুব পপুলার। তারপরে আরেকটা ফ্রেমওয়ার্ক আছে লাইক হচ্ছে একটা নাম বলে দেওয়া হচ্ছে আমার দায়িত্ব, আমি একটু নাম বলে দেবো। আরেকটা হচ্ছে ম্যাটেরিয়াল ইউআই, এটাও CSS ফ্রেমওয়ার্ক। এই প্রত্যেকটা ফ্রেমওয়ার্ক একই। এগুলো কি করে? আপনার CSSটাকে শর্ট করে নিয়ে আসে এবং আপনার ওয়েবসাইটটাকে রেসপন্সিভ করতে সাহায্য করে। আপনি যখনই কোনো একটা ফ্রেমওয়ার্ক শিখবেন সেটার ডকুমেন্টেশনটা পড়ে শিখতে পারবেন, ঠিক আছে? যেটা আমরা আজকে বুটস্ট্র্যাপে শিখবো। এখন আমি কি 3টে ফ্রেমওয়ার্ক দেখাবো? না, আমাদের কোর্স আছে বুটস্ট্র্যাপ। তাহলে বাকি 2টা কেন দেখালাম? সাপোজ ইন ফিউচারে আপনি 6 মাস বা 1 বছর পরে কোনো একটা কোম্পানিতে অ্যাপ্লাই করলেন। হ্যাঁ, অ্যাপ্লাই করলে এখন দেখলেন যে তারা 90%-এ দেখবেন বুটস্ট্র্যাপ ইউজ করছে। কিছু কোম্পানি আছে তারা বললো যে তারা তালিয়ন CSS ইউজ করছে। আপনি কি অ্যাপ্লাই করবেন? না, ডেফিনেটলি করবেন। তখন এই তালিয়ন CSSটা আপনাকে একটু শিখে নিতে হবে এবং শিখতে আপনার সর্বোচ্চ 1 দিন লাগবে। ডকুমেন্টেশনটা যাবেন, এখান থেকে কীভাবে ফাইল ইন্টিগ্রেশন করতে হয়, কম্পারেন্সগুলো কীভাবে কাজ করে, এভাবে শিখে নেবেন। সো এটা আমার বলে দেওয়ার রিজনটা হচ্ছে যেন আপনি নিজে নিজে শিখতে পারেন। সো কোনো একটা ফ্রেমওয়ার্ক কীভাবে শিখবেন সেটাই আমরা দেখবো আজকে। হ্যাঁ, সো সেম ম্যাটেরিয়াল ইউর ক্ষেত্রেও আপনার এই সেমভাবে কাজ করবে। স্পেশালি যারা রিঅ্যাক্ট ইউজ করে তারা এই ম্যাটেরিয়াল ইউটাই বেশি ইউজ করে। ওকে, সো বুটস্ট্র্যাপে চলে আসলাম। আর নর্মাল ওয়েব ডিজাইনে বা ক্লায়েন্টের কাজে মোস্ট অফ দ্যাম 90-95% আপনারা CSSটাই দেখবেন, সরি বুটস্ট্র্যাপটাই দেখবেন। ওকে, সো আমরা একটু আবার বুটস্ট্র্যাপে চলে আসি, গেট বুটস্ট্র্যাপে। এখানে আসার পরে এখন কি বলছে? আমাকে ডাউনলোড করতে। সো কোনটা ডাউনলোড করবো? আমি ডেফিনেটলি বুটস্ট্র্যাপ ভার্সন 4.6টা ডাউনলোড করবো। ডাউনলোড করলাম। ডাউনলোড করার পরে এখন আমাকে কি বলছে? কম্পাইল্ড CSS এবং জাভাস্ক্রিপ্ট ফাইলটা ডাউনলোড করতে। ঠিক আছে,
ডাউনলোড হইল। এখন আমি একটা কাজ করি, আমি আমার একটা প্রজেক্ট ফোল্ডার ক্রিয়েট করি। হ্যাঁ, আমরা তো আজকে জাস্ট বুটস্ট্র্যাপের বেসিকটা শিখব। সো এখানে থাকলো, আমি ফোল্ডারটা ওপেন করি, কপি করলাম, এটা আমি আমার প্রজেক্ট ফোল্ডারে নিয়ে আসি। হ্যাঁ, রেকর্ড অন আছে, নো প্রবলেম। সো এটাকে আমরা এবার আনজিপ করব। আনজিপ করার পরে একটু দেখেন এখানে কি কি আছে, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট। ওকে, আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তার আগে আমরা একটা কাজ করি, আমরা নর্মালি একটা প্রজেক্ট যখন শুরু করি আমরা কি করি, একটা index.html ফাইল নেই, তারপরে আমরা একটা সিএসএস ফাইল নেই, তারপরে আমরা একটা ইমেজ ফোল্ডার নেই, সরি সিএসএস ফোল্ডার নেই, ইমেজ ফোল্ডার নেই, তারপরে আমরা একটা জাভাস্ক্রিপ্টের ফোল্ডার নেই, তারপরে আমরা ফন্টসের জন্য একটা ফন্ট ফোল্ডার নেই, তাই না? ওকে, আর এখন এই বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কটা আমার প্রজেক্টে আমি কীভাবে ইন্টিগ্রেট করব? সো এটা ইন্টিগ্রেট করার জন্য আমাকে যেতে হবে সিএসএস। হ্যাঁ, সো এখান থেকে আমরা কোন ফাইলটা নিব, তাই না? এটা হচ্ছে আপনাদের কোশ্চেন। সো আমি এটা একটু ঠিক করে নিই। এখান থেকে এই যে ম্যাপ যতগুলো ফাইল আছে না, সবগুলো সিলেক্ট করেন। এই যে লাস্টে ম্যাপ যতগুলো আছে এগুলো সিলেক্ট করে শিফট চেপে ডিলিট ক্লিক করেন, এগুলোর দরকার নাই। তারপর এখানে বুটস্ট্র্যাপ সিএসএস, মিন.সিএসএস সিএসএস আছে, গ্রিড মিন.সিএসএস, সিএসএস, রেবট মিন.সিএসএস, সিএসএস। এই চারটা ফাইল আপনার দরকার নেই, শিফট চেপে ডিলিট করেন। এখন আছে বুটস্ট্র্যাপ সিএসএস আর মিন.সিএসএস, সিএসএস। এই দুইটা ফাইল আপনার লাগবে, এই দুইটাকে কপি করেন, কপি করে আপনার সিএসএস ফোল্ডারের ভিতরে রাখেন। সেমভাবে এবার আপনি জাভাস্ক্রিপ্টে আসেন, এখান থেকে ম্যাপ যতগুলো ফাইল আছে শিফট চেপে ডিলিট করে দেন, দরকার নেই। তারপরে দেখেন এখানে আছে বুটস্ট্র্যাপ বান্ডেল.জেএস, বান্ডেল মিন.জেএস, জেএস মিন.জেএস। এখান থেকে আমরা শুধু বুটস্ট্র্যাপ জেএস এবং মিন.জেএস এই দুটো ফাইল নিলাম, নিয়ে আমার জাভাস্ক্রিপ্টের ভিতরে আমি রেখে দিলাম। হ্যাঁ, জেএস আর মিন.জেএস। ওকে ফাইন। এবার হচ্ছে আমি এই প্রজেক্ট ফোল্ডারটা কোথায় ওপেন করব, আমার কোড এডিটর ওপেন করব। সো আমি ফাইল ক্লিক করলাম, ওপেন ফোল্ডারে ক্লিক করলাম, এখান থেকে ডেস্কটপে গেলাম, বুটস্ট্র্যাপ 101 ক্লিক করলাম, এখান থেকে আমার index.html আসলো। এখানে এসে আমি HTML দিলাম, তারপরে এখানে আমি নাম দিলাম বুটস্ট্র্যাপ 101। এখান থেকে আমি ল্যাঙ্গুয়েজটা রাখলাম, আর এখান থেকে আমি একটা মেটা দিলাম কার্সেট UTF-8। এটা আমরা অলরেডি জানি UTF-8 হচ্ছে ইউনিকোডের কাজ করে, তাই না? আচ্ছা, সো মোটামুটি এইটুকু ঠিক আছে। তারপর হচ্ছে আমরা এখান থেকে গুগল ফন্ট, তারপরে হচ্ছে ফন্টসম, তারপরে হচ্ছে থিম সিএসএস। থিম সিএসএস কি হচ্ছে, আমার একটা সিএসএস ফাইল লাগবে, সো নাই আমি একটু ক্রিয়েট করে নিই, style.css, কন্ট্রোল-S দিয়ে সেভ করলাম। ওকে, সো এই ফাইলটা এবার আমি লিঙ্ক আপ করবো এখানে সিএসএস ফোল্ডারের ভিতরে, ফাইলের নাম হচ্ছে style.css। সো এই পর্যন্ত আমার গেল। হ্যাঁ, ওকে, আর এখানে নিচে এসে হচ্ছে আমরা থিম জেএস ফাইলটা রাখবো। সো এটা হচ্ছে আমরা স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে রাখবো, আর এটা সোর্স আমি বলে দিলাম জাভাস্ক্রিপ্ট ফোল্ডারের ভিতরে। আচ্ছা, ফাইলটা আমরা ক্রিয়েট করে নিই, ফাইলটা ক্রিয়েট করে আসি, নাম হচ্ছে, এটা নাম দিলাম আপাতত আমরা main.js, কন্ট্রোল-S দিয়ে সেভ করলাম। ওকে, সো আচ্ছা এখানে আমি একটা কাজ করি, HTML করে রাখি। এটা লিকুইড HTML ছিল, তাই না? আপনাদের HTML থাকবে, যদি এটা অন্য কিছুতে থাকে তখন এটা ঠিক করে নেবে যে HTML style.css এ গিয়ে দেখবেন এটা CSS দেওয়া আছে কিনা। আমি লিকুইডে কাজ করতেছিলাম, দেখে এটা লিকুইড HTML ছিল, দ্যাটস আমি এটা আবার HTML এ ব্যাক করে নিয়ে আসছি। আচ্ছা, main.js। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে?
এগুলো সব আগের ক্লাসের টপিক না? এনি কোশ্চেন? চ্যাট বক্সে রিপ্লাই করবেন। আপনাদের একটা চ্যাট বক্স আছে, ওইখানে একটু সবাইকে রেসপন্স করতে হবে। আমি যখন কোনো কোশ্চেন করব, ইয়েস, নো, ক্লিয়ার বা ক্লিয়ার না বা কোনো কোশ্চেন, এগুলো রিপ্লাই করতে হবে। আদারওয়াইজ আমি বুঝবো না আপনি কি ক্লাসে আছেন না মোবাইল ব্রাউজিং করছেন। সো মাত্র 3 জন আপনারা রিপ্লাই করছেন, বাকি 17 জন কি মোবাইলে ব্রাউজিং করতেছেন। ক্লাসে যখন করবেন তখন আশেপাশে স্মার্টফোন থাকলে সেটা অফ করে রাখবেন বা দূরে রাখবেন, যেন ক্লাসটা করতে পারেন। একদিক দিয়ে ক্লাস করলেন আর একদিক দিয়ে ফেসবুক ব্রাউজিং করলেন, তাহলে কিন্তু লাভ হবে না। ঠিক আছে? অনলাইন ক্লাসে এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে, নিজেকে রেসপন্সিবল থাকতে হবে। হ্যাঁ, ওকে, আচ্ছা। সো এবার আমরা আবার বুটস্ট্র্যাপে চলে আসি। এখন ওরা আমাকে কি বললো? ওরা আমাকে বললো, এই যে দেখেন, ওরা আমাকে বললো ফার্স্টে তুমি সিএসএস ফাইলটা লিঙ্ক আপ করো। বুটস্ট্র্যাপের সিএসএস ফাইলটা কি? এই যে বুটস্ট্র্যাপের মেইন.css সিএসএস ফাইলটা লিঙ্ক আপ করতে। সো আমরা মেইন.css সিএসএস ফাইলটা অলরেডি ডাউনলোড করেছি। সো আমরা এখানে সিএসএস এবং মেইন.css সিএসএস কোনটা ইউজ করবো বলেন? দুইটা আছে, কোনটা ইউজ করবো? বুটস্ট্র্যাপে সিএসএস এর কোন ফাইলটা ইউজ করবো? main.css, কারণ আমরা অলওয়েজ মিনিফাইড ভার্সনটা ইউজ করবো। দুইটা কিন্তু সেম, বুটস্ট্র্যাপ সিএসএস এবং বুটস্ট্র্যাপ মিনিফাইড সিএসএস দুইটাই সেম। সিএসএসটা হচ্ছে আমরা যেভাবে এক্সটার্নাল সিএসএস কোড করি সেভাবে, আর মিনিফাইড সিএসএসটা হচ্ছে যেটা এক লাইনে কোড করা। এই যে দেখেন, এক লাইনে সব কোড। ওকে, সো আমরা ডেফিনেটলি বুটস্ট্র্যাপ, সো আমরা এখানে বুটস্ট্র্যাপ সিএসএস লিখলাম এবং আমরা এটা লিঙ্ক আপ করব, নাম দিলাম সিএসএস বুটস্ট্র্যাপ main.css। ওকে, তাহলে আমাদের এই বুটস্ট্র্যাপ সিএসএস ফাইলটা লাগতেছে না। আর এখানে জাভাস্ক্রিপ্টে আমরা কোন ফাইলটা লিঙ্ক আপ করব বলেন তো? জাভাস্ক্রিপ্টে কোন ফাইলটা লিঙ্ক আপ করব? in.js আলবি বলছে জাভাস্ক্রিপ্টের না, আমাদের না আলবি। জাভাস্ক্রিপ্ট আপনাদের এখনো দেখানো হবে না, জাভাস্ক্রিপ্ট হচ্ছে সবার শেষে দেখানো হবে। আপনার আগে ওয়েব ডিজাইনটা শিখতে হবে। হ্যাঁ, সিএসএস HTML শিখে তারপর আপনাকে জাভাস্ক্রিপ্টে যেতে হবে। আর বুটস্ট্র্যাপ হচ্ছে সিএসএস এর একটা পার্ট। ওকে, সো এখানে তাহলে আমরা বুটস্ট্র্যাপ সিএসএস ফাইলটা লিঙ্ক আপ করব। সরি, এখানে আমরা বুটস্ট্র্যাপ জাভাস্ক্রিপ্ট ফাইলটা লিঙ্ক আপ করব। সো এটা সোর্স কোড হচ্ছে জাভাস্ক্রিপ্ট বুটস্ট্র্যাপ main.javascript, শেষ। ওকে, আর এই সবার উপরে আমার একটা jQuery লাইব্রেরি ফাইল ম্যান্ডেটরি থাকতে হবে, কারণ আমরা জানি এই ফাইল ওরিয়েন্টেশন আমরা জানি সবার ফার্স্টে থাকে jQuery ফাইল, তারপরে থাকে কোনো ফ্রেমওয়ার্ক আমি যদি ইউজ করি সেই ফ্রেমওয়ার্ক, এবং সবার শেষে থাকে হচ্ছে আমার কি থাকবে? সবার শেষে হচ্ছে আমার থিম ফাইল। ঠিক সেমভাবে সবার শেষে থাকবে হচ্ছে আমার স্টাইল শিট, মানে নিজের কাস্টম যেটা, তার আগে থাকবে হচ্ছে ফ্রেমওয়ার্ক, তার উপরে থাকবে হচ্ছে আমার প্লাগইন, এবং তার উপরে থাকবে আমার ফন্ট অপশন, তার উপরে থাকবে আমার গুগল ফন্টস। এই ফাইল ওরিয়েন্টেশনটা আমরা অলরেডি জানি, তাই না? ফাইল ওরিয়েন্টেশন নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? যদি থাকে করে না, যদি না থাকে চ্যাট বক্সে লেখেন নো। ওকে, সো আর jQuery ফাইল লিঙ্ক আপ করার জন্য আমরা jQuery.com এ চলে আসলাম। এখান থেকে সে গুগল সিডিএনটা আমরা সিলেক্ট করলাম। এখান থেকে আমরা ডেফিনেটলি ভার্সন 3টাই ইউজ করব, তাই না? সো ডিসমিস ভার্সন 3। সো মোটামুটি আমাদের ফাইল ওরিয়েন্টেশন ডান, ফাইল লিঙ্ক আপ ডান। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, নাই। এবার আমরা এই যে বুটস্ট্র্যাপ ফাইলটা লিঙ্ক আপ করলাম আমাদের প্রজেক্টে। হ্যাঁ, আশিক রহমান বলেন, কি কোশ্চেন? ভাই, আমরা বুটস্ট্র্যাপের ফাইল ডাউনলোড ছাড়া কি আমরা সিডিএন কপি করে করতে পারবো? সেটাই বলবো এখন। এই যে আমরা যে প্রসেসটা ফলো করলাম এটাকে বলা হয় ম্যানুয়ালি প্রসেস। হ্যাঁ, এইভাবে আমরা করতে পারি। এটা কেন দেখালাম? কারণ এটা যদি আপনি পারেন আপনি সিডিএনটাও পারবেন।
ম্যানুয়ালি প্রসেসটাই আমরা শুরু করব। আর যখন আপনি কোনো ক্লায়েন্টের কাজ করবেন তখন আপনাকে একটা স্টার্টার টেমপ্লেট ধরে কাজ করতে পারেন। এই যে দেখেন বুটস্ট্র্যাপ স্টার্টার টেমপ্লেট, এই টেমপ্লেটের সাথে আমার টেমপ্লেটের কী কী পার্থক্য আমি একটু বলি। হ্যাঁ, দেখেন এখানে কি বললো যে HTML, ডক টাইপ HTML, ল্যাঙ্গুয়েজ ইংলিশ, হেড ট্যাগ, এখানে ইউনিকোড। এই একটা লাইন আপাতত স্কিপ করেন, এটা আমি বুঝা দেবো এই এক লাইন মানে কি। তারপর দেখেন এখানে কি করলো, বুটস্ট্র্যাপ CSS, এখানে কোন ফাইলটা লিঙ্ক আপ করলো, দেখেন সিডিএন ফাইলটা লিঙ্ক আপ। এই সিডিএন ফাইল যদি লিঙ্ক আপ করেন তাহলে আপনার বুটস্ট্র্যাপটা ডাউনলোড করার দরকার নেই। আপনি জাস্ট এই লিঙ্কটা কপি করে, এই যে এখানে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা কপি করে আপনি হচ্ছে এই লিঙ্কের জায়গায় বসায় দিতে পারেন যদি আপনি সিডিএন ইউজ করে করতে চান। ক্লিয়ার? বুঝা গেল? ওকে, এবার গেল আমার এই পার্ট। হ্যাঁ, এবার আমি চলে আসি নিচে। এখানে আসার পরে দেখেন এখানে কি করলো, বুটস্ট্র্যাপ CSS ইউজ করলো, টাইটেল হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। এখানে বডিটাকে একটা H1 ইউজ করলো। এখানে দেখেন দুইটা অপশন, একটা হচ্ছে অপশন 1 আর একটা হচ্ছে অপশন 2। আমি কোন অপশনটা ইউজ করবো? হ্যাঁ, তো এখানে দেখেন অপশন 2তে কি বলছে, আপনাকে ফার্স্ট হচ্ছে বুটস্ট্র্যাপের মিনিফাইড ভার্সনটা ইউজ করতে। সো আমরা এই যে মিনিফাইড ভার্সনটা, এটাকে আমরা কপি করে কোন জায়গায় বসায় দিতে পারি, এই যে বুটস্ট্র্যাপের মিনিফাইড ভার্সনটা আছে না, এটার জায়গায় বসায় দিতে পারবো। তাহলে আমাদের বুটস্ট্র্যাপের জাভাস্ক্রিপ্টের ফাইলটা ডাউনলোড করে লিঙ্ক আপ করার দরকার নেই, ডিরেক্ট সিডিএনের এই ফাইলটা আমরা বসায় দিতে পারবো, তাই না? জিনিসটা কি বোঝা গেল? ওকে, এখন উপরে কি আছে দেখেন, উপরে আছে jQuery মিনিফাইড ফাইল। jQuery-কে আমি অলরেডি অ্যাড করছি, এই যে দেখেন jQuery 3.6 jQuery মিনিফাইড। তার মানে এই ফাইলটা আমি অলরেডি অ্যাড করেছি, এই ফাইলটাও অ্যাড করেছি। এখন বাদ বাকি আছে এই যে একটা ফাইল, এই ফাইলটা আমরা জাস্ট অ্যাড করব। এটা হচ্ছে বুটস্ট্র্যাপের 4-এর ভার্সনের সাথে এই ফাইলটা আপনাকে অ্যাড করতে হবে। এটা হচ্ছে আরেকটা লাইব্রেরি ফাইল যেটাকে বলা হয় অ্যাজাক্স ফাইল, এটা আপনার লাগবে। পপার JS ফাইল, এটা হচ্ছে বুটস্ট্র্যাপের এই JS ফাইলের সাথে, মিনিফাইড ফাইলের সাথে এই ফাইলটা লাগে। হ্যাঁ, সো এই ফাইলটা আমরা এখানে অ্যাড করে দিব। এই যে এখানে অ্যাড করে এটাকে একটু শর্ট করে নিয়ে আসি, তাহলে আমার ফাইল লিঙ্ক আপ ডান। ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। ওকে, আচ্ছা, এটা গেল অপশন 2। এখন অপশন 1 কি? অপশন 1 দেখেন, অপশন 1-এ আছে কি, jQuery ফাইল। আপনি অলরেডি jQuery ফাইল অ্যাড করছেন, দেখেন এই যে jQuery ফাইল। আর অপশন 1-এ আরেকটা আছে বান্ডেল, এই যে দেখেন বুটস্ট্র্যাপ বান্ডেল। এই বান্ডেলের ভিতরে কি থাকে, এই বান্ডেলের ভিতরে অ্যাকচুয়ালি হচ্ছে এই দুইটা ফাইল থাকে। তখন আপনাকে এই দুইটা ফাইলের জায়গায় একটা ফাইল লিঙ্ক আপ করতে। এই যে দেখেন আমি এখান থেকে বান্ডেলটা ইচ্ছা করে নেই, এই যে আমি যদি bundle.min.js ফাইলটা কপি করে, এই যে দেখেন bundle.min.js ফাইলটা যদি কপি করে আমি আমার জাভাস্ক্রিপ্ট ফাইলে রাখতাম, তাহলে আমার কি করতে হতো, শুধু বান্ডেল ফাইলটাই অ্যাড করলে হয়তো এই দুইটা ফাইলের জায়গায়। এটাই হচ্ছে আমার এখানে অপশন 1। সো আমি অপশন 2 ফলো করেছি, এর জন্য আমি বান্ডেল ফাইলটা রাখি নাই। ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? হ্যাঁ, আমি যে প্রসেসটা দেখাচ্ছি এটাই, যে তাহলে আমার বান্ডেল ফাইলটাও লাগতেছে না, শিফট চেপে ডিলিট করে দেই। আমার বুটস্ট্র্যাপ JS ফাইলটাও লাগতেছে না, যেহেতু আমি min.js ফাইলটা রাখলাম। তারপরে আমি CSS-এ চলে আসি, এখানে আমার min.js ফাইলটা লাগবে, বুটস্ট্র্যাপ CSS লাগবে না, শিফট চেপে আমি ডিলিট করে দিই। তারপরে বুটস্ট্র্যাপ ফাইলটাও লাগতেছে না, জিপ ফাইলটাও লাগতেছে না, শিফট চেপে ডিলিট করে দিই। মানে ফাইলের সংখ্যা কমায় ফেললাম যেন আমার প্রজেক্টটা ক্লিন থাকে। সো আমার CSS এর ভিতরে আছে জাস্ট min.css, JSS এর ভিতরে আছে min.jss, আর হচ্ছে আমার JS এর উপর একটা jQuery লাইব্রেরি ফাইল। দ্যাটস ইট। এইটুকু পর্যন্ত ক্লিয়ার? কোনো কনফিউশন আছে? ওকে, এখন আপনাদের এই একটা লাইন আমি বলেছি স্কিপ করতে, তাই না? এই একটা লাইনের কাজ কি, আমি একটা লাইন কপি করে এখানে বসাই দিই। ওকে, এবার আসেন এই লাইনটার অ্যাকচুয়ালি মিনিংটা কি। হ্যাঁ, আচ্ছা, ম্যাটার কাজ কি? হ্যাঁ, নর্মালি হচ্ছে আমি যদি ম্যাটা ট্যাগ ইউজ করি, নর্মালি ম্যাটা ট্যাগ হচ্ছে
এরকম থাকে। হ্যাঁ, ওকে। এই মেটা ট্যাগের কাজ কি? আপনারা এসইওর নাম শুনছেন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও। আচ্ছা, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজটা কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে আপনার ওয়েবসাইটটা যখন আপনি তৈরি করবেন, সেখানে এমন কিছু কিওয়ার্ড আপনি অ্যাড করবেন যে কিওয়ার্ডের মাধ্যমে গুগলে সার্চ দিয়ে কেউ একজন আপনার ওয়েবসাইটটা পায়। সো আপনি মনে করেন একটা কিসের ওয়েবসাইট বানালেন, আপনি মনে করেন একটা পিৎজা বার্গের ওয়েবসাইট বানালেন বা একটা কফি শপের ওয়েবসাইট বানালেন, আপনার ওয়েবসাইটের নাম হচ্ছে কফি হাউস। হ্যাঁ, সো এখানে আপনি তাহলে মেটা ট্যাগ হিসেবে কি কি কিওয়ার্ড ইউজ করতে পারেন, মানুষ গুগলেকে কি সার্চ দিলে আপনার কফি হাউসটা পায় বা এই ওয়েবসাইটটা পাবে, লাইক হচ্ছে বেস্ট কফি, তারপর হচ্ছে টপ কফি হাউস, এই টাইপের কিওয়ার্ড দিয়ে যেন সার্চ দিলে মানুষ আপনার ওয়েবসাইটটা পায়। হ্যাঁ, এটাই হচ্ছে আপনার মেটা ট্যাগের কাজ। মেটা ট্যাগ এই কাজগুলো করে থাকে। এরকম হয় না, আপনি অনেক সময় কোনো একটা ওয়েবসাইটে গিয়ে, নর্মালি বাংলাদেশে তো আর আমরা আসলে গুগলে সার্চ দিয়ে কোনো রেস্টুরেন্টে যাই না, আমরা ফেসবুকে বা ফুড ব্লগার্স, ফুড ব্যাঙ্কে এগুলোতে যাই। বাট ইউরোপ আমেরিকা কান্ট্রিগুলোতে কেউ সাপোজ কোন একটা স্টেটে আছে, লাইক হচ্ছে সে ক্যালিফোর্নিয়াতে আছে, এখন নতুন ক্যালিফোর্নিয়াতে আসছে, এখন সে পিৎজা খেতে চাচ্ছে, সো সে সার্চ দিল বেস্ট পিৎজা হাউস ইন ক্যালিফোর্নিয়া, টপে যে ওয়েবসাইটগুলো আসলো এখান থেকে ওয়েবসাইটে গিয়ে সে অর্ডার দিল। সো এই কারণে হচ্ছে আপনার মেটা ট্যাগগুলো ইউজ করা হয় বা কিওয়ার্ডগুলো ইউজ করা হয়। আর আমাদের এখানে এই মেটা ট্যাগের কাজ কি দেখেন, এখানে বলছে নেম ইকুয়াল টু ভিউ পোর্ট, মানে আপনার ভিউ পোর্ট, আপনি এখন কোথায় আছেন, এই ডেস্কটপে বা ল্যাপটপে, এই ল্যাপটপের এই পুরো স্ক্রিনটা হচ্ছে আপনার একটা ভিউ পোর্ট। আপনি যখন মোবাইলে থাকবেন, মোবাইলের স্ক্রিনটা হবে একটা ভিউ পোর্ট। আপনি যখন প্রজেক্টরে থাকবেন, প্রজেক্টরের স্ক্রিন হবে একটা ভিউ পোর্ট। আপনি যখন ট্যাবে থাকবেন, ট্যাবের স্ক্রিনটা হবে একটা ভিউ পোর্ট। সো সে বলল ভিউ পোর্ট মানে হচ্ছে তোমার কন্টেন্ট হবে উইথের ডিভাইসের উইথের সমান, মানে তুমি যে ভিউ পোর্টেই থাকো সেই ভিউ পোর্টের উইথ অনুযায়ী তোমার কন্টেন্ট থাকবে। জিনিসটাকে বোঝা গেল? কন্টেন্ট ইকুয়াল টু উইথ ইকুয়াল টু ডিভাইস উইথ। জিনিসটা বুঝতে পেরেছেন? আপনি যে ডিভাইসে থাকবেন সেই ডিভাইসের উইথ অনুযায়ী আপনার কন্টেন্ট থাকবে। ক্লিয়ার? ওকে। তাহলে ইনিশিয়াল স্কেল ইকুয়াল টু 1, এটার মানে কি? মনে করেন আপনি একটা ইমেজ বানালেন বা আপনি একটা কন্টেন্ট লেখলেন, আপনি চাচ্ছেন না যে এক এক ডিভাইসে সেটা রেশিওটা চেঞ্জ হোক, মানে 1:1 থাকুক। সে মোবাইল ডিভাইসের উইথ অনুযায়ী 1 থাকবে, সে ট্যাব অনুযায়ীও 1 থাকবে, সে ডেস্কটপ, মানে তার রেশিওটা যেন চেঞ্জ না হয়। লাইক হচ্ছে আমি ইমেজ, সেই ইমেজের রেশিওটা হচ্ছে ডেস্কটপের ক্ষেত্রে মনে করেন 1000/1000 1, সেই ইমেজের মোবাইলের ক্ষেত্রে রেশিওটা হবে 450/451, মানে এটা যেন ভেঙে না যায় বা এটার রেশিওটা যেন সব ডিভাইসে ঠিক থাকে, এই জন্য এটাকে বলা হয় ইনিশিয়াল স্কেল ইকুয়াল টু 1। বুঝা গেল? জিনিসটা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, এটা একটু আমি বুঝাই দিই। আরেকবার বললে ভাইয়া ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, এটাই দেখাচ্ছে। মনে করেন এই ওয়েবসাইটটা, হ্যাঁ এই ওয়েবসাইটটা আপনি কিস আছে, এই যে ফেসবুক, আপনি এটাকে হোভার দিবেন, হোভার দিয়ে আপনি বললেন ট্রান্সফর্ম স্কেল। হ্যাঁ, এখন দেখেন ট্রান্সফর্ম স্কেল মানে 1.5। আমি এবার ওভার এফেক্টটা রিমুভ করি। আমি যখন এটা দিলাম দেখেন সে কিন্তু 1/1 নেই, সে কিন্তু এখন বেড়ে যাচ্ছে, তাই না? মানে আগে 1/1 ছিল, এখন সে কিন্তু তার উইথ থেকে চারপাশে 1.5 গুণ বেড়ে যাচ্ছে। এখন আমি যদি এটাকে বলি 1/1 না থেকে তুমি 1 থাকো, তাহলে কি হবে? সে কিন্তু এবার তার উইথ অনুযায়ী বাড়বো না কমবে না। আবার আমি যদি ওকে বলি তোমার স্কেল 1 হচ্ছে হরিজেন্টালি, কমা দিয়ে
টু হচ্ছে ভার্টিক্যালি দেখেন এখন সে লম্বালম্বি বাড়ছে, কিন্তু ডানে বামে কিন্তু সে ওয়ানে আছে। বাট আমি যদি এখন ডানে বামেও বলি টু, তাহলে কিন্তু সে ডানে বামে টু আছে। বাট আমি যদি বলি চারপাশে সে রেশিওটা ওয়ান ধরে থাকবে, তাহলে কিন্তু সে যে ডিভাইসে যাক তার এই রেশিওটা চেঞ্জ হবে না। বুঝতে পেরেছেন? এটাকে বলা হয় ইনিশিয়াল স্কেল ইকুয়াল টু ওয়ান, যেন সে রেশিওটা 1/1 থাকে। ক্লিয়ার? ওকে, এই যে ইনিশিয়াল স্কেল ইকুয়াল টু 1। এখন লাস্ট আরেকটা জিনিস আছে, শ্রিঙ্ক টু ফিট ইকুয়াল টু নো। শ্রিঙ্ক টু ফিট ইকুয়াল টু নো মানে হচ্ছে, মনে করেন আপনার মাইক্রোসফট ওয়ার্ড বা পাওয়ার পয়েন্টে কাজ যদি করে থাকেন, অনেক সময় আপনাকে বিভিন্ন ইমেজ অ্যাড করতে হয়, তাই না? লাইক হচ্ছে আপনি ইনসার্টে গেলেন, ইমেজ অ্যাড করলেন। ইমেজটা অ্যাড করার পরে আপনি ইমেজটা যে জায়গা দিতে চাচ্ছেন সেই জায়গা অনুযায়ী যদি ইমেজটা ছোট হয় বা বড় হয়, তখন আপনাকে চারপাশ দিয়ে মাউসে শ্রিঙ্ক করতে হয়, মানে ডানে বামে টানা হেঁচড়া করতে হয়। তখন ইমেজটা কিন্তু ফেটে যায়। আমি এটা বললাম যে আমার ডিভাইসে অনুযায়ী ইমেজ ছোট বড় হলেও সেটা যেন শ্রিঙ্ক না করে। বুঝা গেল? শ্রিঙ্ক টু ফিট ইকুয়াল টু নো মানে হচ্ছে ইমেজটা যেন এরকম এই শ্রিঙ্ক না করে, মানে ডানে বামে ফেটে না যায়। বুঝা গেল? ওকে, তাহলে এই হচ্ছে এই এক লাইনের মর্মার্থ। এই এক লাইনটার ফুল মিনিং মানে কি? তাহলে যদি কাউকে আমি জিজ্ঞেস করি ভিউপোর্ট এখানে কি কাজ করতেছে, আমি যে ডিভাইসে থাকবো সেই ডিভাইসের স্ক্রিনটাকে ভিউপোর্ট বলা হচ্ছে। সেই ডিভাইস অনুযায়ী আমার কন্টেন্ট থাকবে, সেই ডিভাইস অনুযায়ী আমার রেশিও 1 থাকবে এবং ইমেজ আমার শ্রিঙ্ক করবে না। এইটাই হচ্ছে আমার এই এক লাইনের মিনিং। ক্লিয়ার? কোনো কনফিউশন, কোনো কোশ্চেন? ওকে, তাহলে এবার আমরা কাজ শুরু করি। হ্যাঁ, আমরা এখানে দেখলাম বিভিন্ন অবস্থা। এবার আপনি ইচ্ছা করলে, এই যে আমি এত কষ্ট করে ফাইল লিঙ্ক আপ করছি, এভাবেও করতে পারেন, অথবা আপনার মন চাইলো ক্লায়েন্টের প্রজেক্ট পাইলেন, আপনি হচ্ছে এই যে স্টার্টার টেমপ্লেটটা কপি করলেন, কপি করে এখানে যা আছে এটাকে আপনি ফেলে দিয়ে এটাই দিয়ে দিলেন, সে সেম কাজই করবে। ঠিক আছে? তারপর আপনি আপনার কাজ শুরু করে দেবেন। ভাইয়া ফাইলটা কপি করে যদি আমরা বসাই, তাহলে কি এই বুস্টআপ ফাইলটা ডাউনলোড করতে হবে? কেন ডাউনলোড করবেন? কমন সেন্স কি বলে? এটা আপনি এই যে কপি করেন, এটা ডাউনলোড কেন করবেন? এটা তো দেখেন এই যে সিডিএন, এই যে দেখেন না সিডিএন, এই যে কপি করবেন, এখানে আসবেন, বসাই দিবেন, দ্যাটস ইট। এই যে সিডিএন ইউজ করছে, এখানে যত ফাইল সব হচ্ছে সিডিএন। সো আপনার নতুন করে কোনো ফাইল ডাউনলোড করতে হবে না, আপনি আপনার মতো করে ইমেজগুলো রাখবেন, সিএসএস কাস্টম যেগুলো সেগুলো জাস্ট আপনার রাখতে হবে। ক্লিয়ার? বোঝা গেল সিডিএন এবং ম্যানুয়ালের মধ্যে পার্থক্য? ওকে, তাহলে আমি আবার আগের অবস্থানে ফেরত যাই। হ্যাঁ, আচ্ছা, এবার আমি বুটস্ট্র্যাপে চলে আসি, গেটিং স্টার্টেড এখানে চলে আসেন। সো আমার সিএসএস ফাইল লিঙ্ক আপ করা ডান, জাভাস্ক্রিপ্ট ফাইল লিঙ্ক আপ করা ডান। সো এবার হচ্ছে আমি কাজ শুরু করব। হ্যাঁ, তো আমাদের আজকের কাজ হচ্ছে আমরা এই যে লেআউট আছে না, এই লেআউটটা পুরাটা দেখবো, গ্রিড সিস্টেমটা দেখবো। হ্যাঁ, আমরা তো ফ্লোর দেখেছি, আজকে গ্রিডটা দেখবো। সো মনোযোগ দিয়ে দেখবেন। হ্যাঁ, ওকে, আচ্ছা। সো এবার হচ্ছে আমরা কাজ শুরু করবো। হ্যাঁ, সো কাজ শুরু করার জন্য আমরা একটা জিনিস জানি কি, যে কোনো ব্রাউজারের যদি নতুন নতুন ব্রাউজারে বিভিন্ন বাই ডিফল্ট মার্জিন প্যাডিং থাকে, এটা রিমুভ করার জন্য আমাকে কি ইউজ করতে হয়? মার্জিন, যেন ব্রাউজার থেকে কোনো মার্জিন প্যাডিং না থাকে। আর হচ্ছে আরেকটা যেটা হচ্ছে আমাকে একটা সরি, এখানে কিছু করতে হবে না। আর হচ্ছে বডিটা একটা আপাতত রাখলাম, ঠিক আছে। এখানে একটা কন্টেনার বানায় রাখি আপাতত। ওকে, সো এবার আমরা কাজ শুরু করি। হ্যাঁ, সো কাজ শুরু করার জন্য আমরা যে কাজটা করবো, ফার্স্টে আমরা হচ্ছে একটা ডিপ নেব, ডিপের নাম দিলাম কন্টেনার। ঠিক আছে? আচ্ছা, আপনার টেবিল ট্যাগের কথা মনে আছে? আপনাদের ছোটবেলায় পড়ছিলেন। এইটা হচ্ছে আমার একটা টেবিল ট্যাগ। এই জিনিসটাকে বলা হয় রো
আর এই জিনিসটাকে বলা হয় কলাম, তাই না? সো টেবিল ট্যাগ কীভাবে কাজ করে, ফার্স্ট হচ্ছে একটা টেবিল ট্যাগ থাকবে, তারপর একটা রো থাকবে, তাই না, টেবিল রো, আর এর ভিতরে থাকবে হচ্ছে আমার এই কলামের এলিমেন্টসগুলো, তাই না? মনে আছে? ওকে, সো আমরা কি করি, আমরা একটা ডিভ নিলাম, এই ডিভের নাম দিলাম আমরা রো। রো বানান কি বলেন? আর ও ডাব্লিউ না? ওকে, জি। এবার এই ডিভের ভিতরে আমরা একটা ক্লাস দিলাম, নাম দিলাম কল এমডি 4। কল মানে হচ্ছে কলাম, এমডি মানে হচ্ছে মিডিয়াম ডিভাইস, আর 4 মানে হচ্ছে 4 কলাম। হ্যাঁ, এটা ফুল মিনিং আমি একটু পরে কাজ যখন করব তখন আরও দেখবেন। এটা একটা নিলাম, তার নিচে আর একটা নিলাম, তার নিচে আর একটা নিলাম, এটার নাম দিলাম 1, এটার নাম দিলাম 2, এটার নাম দিলাম 1। এখন 1 2 3 কে আমরা ধরে নিয়ে আসি। হ্যাঁ, 1 2, আচ্ছা সরি 1 আর 2 নিলেই হবে। আর 1 এর আমি বললাম ব্যাকগ্রাউন্ড কালার মেরুন, আর হাইট বলে দিলাম 150 পিক্সেল। ঠিক আছে, সেম জিনিসটা আমরা করি, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম, হাইট। এবার আমি একটু ব্রাউজার ওপেন করি, দেখেন তো আমি আর কিছু করা লাগছে, পাশাপাশি চলে আসছে না? আসছে পাশাপাশি। আচ্ছা, এবার আমি একটু ইন্সপেক্ট করি। হ্যাঁ, দেখেন আমি যে কন্টেনারটা নিলাম, কন্টেনারে আমি না দিলাম উইথ, না দিলাম মার্জিন 0 অটো। দেখেন কন্টেনার সে নিজেই তার জায়গা দখল করে নিছে, 1140 পিক্সেল ধরে নিয়ে নিছে, দুই পাশ থেকে ডানে পাবে, মানে এগুলো সব বুটস্ট্র্যাপের কোডে লেখাই আছে। ক্লিয়ার? ওকে, সো একটা কন্টেনারের ভিতরে আমি কি করলাম, একটা রো নিলাম, একটা রো মানে হচ্ছে 12 কলাম। ঠিক আছে, সেই 12 কলামকে আমি সমান 4 ভাগে ভাগ করলাম, কলাম ডি 4, কলাম ডি 4, কলাম ডি 4। দেখেন 4 ভাগ করে 4 8 12, 12 ভাগ করার পরে দেখেন সে কিন্তু পাশাপাশি চলে আসছে। আমার কি আর কোনো ফ্লোট দিতে হয়েছে বা উইথ 33% লিখতে হয়েছে? আগে আমাকে এটা পাশাপাশি আনতে কি করতে হতো, আমাকে কি করতে হতো, এই যে উইথ 33% ফ্লোট লেফট, তারপরে আবার এখানে যে কত কিছু দিতে হইতো, 100% ফ্লোট লেফট, এগুলো দিতে হইতো। এখন আর আমার এত কিছু করা লাগবে না, মানে আমার কোড অনেক কম করা লাগবে। ঠিক আছে, এটা হচ্ছে গ্রিড সিস্টেম বলা হয়। একটা বুটস্ট্র্যাপের রোতে 12টা কলাম থাকে। হ্যাঁ, আচ্ছা 12 কলাম বুঝেন নাই? আচ্ছা আসেন, ওকে, এটা আমরা আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল, বলেন। বাই ডিফল্ট 12টা কলাম থাকে, যদি আমার কলাম বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে কি করবো আমরা? হ্যাঁ, সেটাই তো আমরা দেখবো এখন। ওকে, সো আপনি একজন জিজ্ঞেস করছেন 12 কলাম বুঝেন না, আর একজন জিজ্ঞেস করছেন 12-র উপরে কলাম থাকলে কি করবেন। ওকে ফাইন, সো এখন হচ্ছে আমি এটা দিলাম কলাম ডি 1। হ্যাঁ, তারপর এটাকে আমি কপি করলাম, 2 3 4 5 6 7 8 9 10 11 12। আচ্ছা, এটা ভুল করছি, কলাম ডি 1, এটার নাম দিলাম 2। ঠিক আছে, তাহলে 2 কলাম, 4 কলাম, 6 কলাম, 8 কলাম, 10 কলাম, 12 কলাম। মানে কেন, এই যে 1 কলাম, 2 কলাম, 3 কলাম, 4 কলাম, 5 কলাম, 6 7 8 9 10 11 12। ঠিক আছে, এবার আমি এখানে এসে রিলোড দেই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 সমান 12টা কলাম পাইছি। জি। আচ্ছা, এখন আমি যদি 12-র পরে আর একটা কলাম এখানে নেই, দেখেন তাহলে কি হবে, এটা অটোমেটিক নিচে চলে আসবে, কারণ বুটস্ট্র্যাপ আছে। এটা তুমি 12 লিখি, তাহলে বুঝতে আমার সুবিধা হবে। আচ্ছা ভাই, পার কলামে উইথ কত হবে, কত হয়?
আপনাকে আর ওই নিয়ে চিন্তা করতে হবে না, সে নিজে ভাগ করে নেবে ডিভাইস অনুযায়ী। ম্যানুয়ালি সে ডিভাইস উইথ অনুযায়ী ভাগ করে নেবে, বুঝছেন? ওকে, এখন একটা মজার জিনিস দেখেন, রিলোড দিলাম, আমি যখন 12-র পরে আরেকটা কলাম নিলাম, এই যে 13তম কলাম, সে কিন্তু অটোমেটিক নিচে চলে আসে, সে কিন্তু আর থাকবে না। তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে বুটস্ট্র্যাপের একটা রোতে টোটাল কয়টা কলাম থাকে? 12টা কলাম থাকে, তাই না? এখন মনে করেন এই 12টা কলাম আপনি নিলেন, হ্যাঁ? ভাই আমার একটা কোশ্চেন ছিল, জি বলেন। ভাই আপনি এই নাম 1 2 না দিয়ে তো 1 2 3 4 ও দিতে পারতেন, তো 1 2 তো বুঝি না। এই রোগুলার নাম আপনি 1 2 1 2 দিছেন না, এখানে 1 2 3 4 ও তো দেওয়া যাইতো, তো ওইটা দেন নাই। ওটা দেয় না কারণ তাহলে আমার 3-4 এর জন্য আবার সিএসএস লিখতে হবে, লিখে শুধু সিএসএস লিখে আমার ক্লাস শেষ হয়ে যাবে। 1 2 দেওয়ার মানে হচ্ছে আমার বোঝা যে দুইটা আমি ডিফারেন্ট সেপারেট ক্লাস কল করে বোঝা যে এই দুইটা কলাম আলাদা। আমি এখানে 3 4 ও দিতে পারতাম, 5 6 7 8 9 10 11 12, বাট ইন দ্য এন্ড লাইনের কোড তো একই থাকবে, তাই না? জি ভাই, বুঝতে পেরেছেন? ক্লাস এখানে জাস্ট 1 2 মানে এটা না যে এটা 1 কলাম 2 কলাম। 1 2 মানে হচ্ছে আমার এই ক্লাসটাকে একটা ক্লাস দেওয়া, দ্যাটস ইট। কাস্টমার একটা ক্লাস দিয়ে বোঝা যে এই কলামগুলো কিভাবে কাজ করতেছে। ক্লিয়ার? জি ভাই। ওকে, আচ্ছা, সো আমরা দেখলাম যে 12 কলাম, তাই না? আমি এটা রিলোড দিই, 12 কলাম আছে। এখন আপনি এই 12 কলামকে চাচ্ছেন 4 ভাগ করতে বা 3 ভাগ করতে বা 2 ভাগ করতে। সো কেউ একজন আমাকে বলেন, আপনি 12 কলামকে 3 ভাগে ভাগ করতে চাচ্ছেন, কত করে নিতে চাচ্ছেন? আমি একটু ভেঙে চুরে দেখাবো আজকে, হ্যাঁ, মোটামুটি সবগুলোই দেখাবো। আপনারা যে কোশ্চেনগুলো করছেন ওইটাও আমি দেখাবো। 4 করে নিলেই হবে। একজন বলছেন 4, এটা তো খুব ইজি হয়ে যায়, এটা তো আমি দেখাইলাম, আমি একটু ডিফারেন্ট চাচ্ছিলাম। 4 4 করে নিলে তো 12 হয়েই গেল। 4 4 4 12। যেহেতু আমরা 5 5 2 নিতে পারি। হ্যাঁ, এটাও নিতে পারেন। 5 3 ভাগ করার জন্য 5 5 2 না, 5 5 2, হ্যাঁ এটাও নেওয়া যায়। অথবা আমি এখানে বলতে পারি 3 5, তাহলে কত হচ্ছে 8, আর এটা হচ্ছে 4, এটাও হয়, তাই না? 3 5 4। তো এভাবে আমরা 3 কলাম করে ভাগ করতে পারি। 4 কলাম হলে আমরা কি করতে পারতাম? 3 3 3 3 করে করতে পারতাম। 5 কলাম হলে কি করতাম? আচ্ছা, এই যে এবার একটা কোশ্চেন আছে, 5 কলাম হলে আমি কি করব, বা 7 কলাম হলে কি করব? সমান 7টা কলাম আমি তখন ডিভাইড করব কিভাবে? ভগ্নাংশ করা যাবে না যে কোনোটা 3.5, কোনোটা সাপোজ 1.5 করে 7 কলাম ভাগ করছেন, এরকম করা যাবে না, ঠিক আছে? এরকম সমান ভাগে ভাগ করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, 3 3 6 বলছেন একজন, 3 3 6, দেখি কি অবস্থা। 3 3 6, আচ্ছা 3 3 6 হইল। এখন একটা মজার জিনিস দেখেন, আপনি সাপোজ এটা রাখলেন 4, আর এটা রাখলেন 4, এটা রাখলেন 4, কত হচ্ছে? 3 4 12, হ্যাঁ, রিলোড দিলেন। এটা হচ্ছে আপনি কোথায় আছেন এখন? ডেস্কটপে, তাই না? আপনি একটু মোবাইলে আসেন তো, দেখেন নিচে বড় স্ক্রল বার আছে, মানে এটা মোবাইলে ফুল উইথ নিয়ে ফেলছে। মোবাইলের ক্ষেত্রে সে তখন 100% উইথ হয়ে গেছে। তারপরে আসেন একটু ট্যাবের ক্ষেত্রে সে 100%, আর ডেস্কটপে সে কন্টেনার নিচ্ছে। মানে আমার এই ওয়েবসাইটটা গ্রিড সিস্টেম করার কারণে এখন সে রেসপন্সিভ, যে ডিভাইসে যায়। ক্লিয়ার? বোঝা গেল? আমাকে বারবার কোড করতে হবে না। আর আমরা কোনো ফ্র্যাকশন নিতে পারবো না। ফ্র্যাকশন নিতে পারবেন না, ভগ্নাংশ নিতে পারবেন না। তাহলে আপনাদের একটা কোশ্চেন থাকতে পারে, ভাইয়া ভগ্নাংশ না দিলে আমাদের তো এমন থাকে অনেক সময় যে এখানে লোগো সেকশনে 5টা কলাম দরকার হতে পারে, সমান 5টা কলাম। আপনি হয়তো এভাবে ভাগ করতে পারেন, 2 2 2 2 2 করে ভাগ করতে পারেন, তাহলে 10 কলাম হলো, বাকি 2 কলাম কাকে দিবেন? বা আপনি মনে করলেন এই মাঝখানের কলামটা আপনি ফাঁকা রাখবেন, এখানে 4 কলাম, এখানে 4 কলাম, বা এখানে 5 কলাম, এখানে 5 কলাম, এই মাঝখানে 2 কলাম খালি রাখতে চান, তাহলে কি করবেন? ব্ল্যাঙ্ক রাখা যাবে তাহলে? তাহলে এবার একটু দেখাই, হ্যাঁ, কোথায় আপনি খালি রাখতে চাচ্ছেন, একটু মনোযোগ দিয়ে দেখেন। এই জায়গায় খালি রাখতে চাচ্ছেন না? এটা 5, এটা 5, খালি রাখবেন কোথায়? একটু মনোযোগ দেন। কোন কলামের আগে খালি রাখতে চাচ্ছেন?
কোন কলামের আগে খালি রাখতে আগে কোন কলামের আগে খালি রাখতে চাচ্ছেন? এই কলামের আগে না? জি, থার্ড কলামের আগে। সো এই কলামটার নাম হচ্ছে কলাম 4। আমি ভাবলাম এটার নাম দিলাম কলাম 5, এটার নাম দিলাম কলাম 5। আমি চাচ্ছি কলাম 5 এর আগে 2 কলাম খালি রাখতে। কার আগে? কলাম 5 এর আগে। এখানে আমি লিখব অফসেট MD2। আছে 2 কলাম খালি? খালি পাইছি 2 কলাম। দেখেন আবার আমি যখন মোবাইলে চলে যাব এই 2 কলাম কিন্তু খালিটা থাকবে না, সেই তখন পরপর থাকবে। কারণ মোবাইলে তো আমার এই মাঝখানে 2 কলাম খালি রাখার দরকার নেই, কারণ মোবাইলে তো আমার এটা কিসে কাজ করতেছে, তখন আমার এটা হরিজন্টালি কাজ করবে। আর ভার্টিক্যালি যখন, আচ্ছা তখন আমার এটা ভার্টিক্যালি কাজ করবে। আর হরিজন্টালি যখন আসবে তখন আমার এই 2 কলাম খালি রাখবে। আচ্ছা দেখেন আমি চাচ্ছি 2টা কলাম মাঝখানে খালি রাখতে। সো কোন কলামের আগে? এই যে এই 5 কলামের আগে আমি 2 কলাম খালি রাখতে চাচ্ছি। দ্যাটস আমি এখানে লিখলাম অফসেট MD2। তার মানে এই কলামের আগে 2 কলাম খালি। এটা কিসের ক্ষেত্রে? ডেস্কটপের ক্ষেত্রে। বাট মোবাইলের ক্ষেত্রে তো আমার এই 2 কলাম খালি রাখার দরকার নেই, এটা তো পরে আসবে। কারণ মোবাইলের ক্ষেত্রে তো আমার এটা পাশাপাশি নেই, উপর নিচে আছে। বুঝতে পেরেছেন রিয়াদ রাজা? আচ্ছা এবার আরেকটা মজার জিনিস দেখেন, আপনি এবার চাচ্ছেন সামনে রাখতে 2 কলাম, তাহলে কি করব বলেন তো? এবার চাচ্ছি আমি এই কলামের আগে রাখতে 2 কলাম, তাহলে কি করব? খালি রাখতে চাই, ওইটা পরে করতে দিলেই হবে। এই যে দেখেন আমি জাস্ট এখানে এসে অফসেটটা লিখে দিলাম, দ্যাটস ইট। আছে 2 কলাম খালি, এই যে দেখেন এই যে 2 কলাম খালি, তারপরে 4 কলাম 5 কলাম 5 কলাম। আর যদি শেষে 2 কলাম খালি রাখতে চান, তাহলে যদি শেষে 2 কলাম খালি রাখতে চান তাহলে কি করবেন? তাহলে আমার নতুন কোনো কোড দিতে হবে না, শেষে খালি মানে তো শেষে, তারা আমার কিছু দেওয়ারই দরকার নেই। 5 5 10 শেষ, আর 2 কলাম খালি থাকবে, অটোমেটিক খালি। আমি তো কারো আগে খালি রাখতে চাচ্ছি না, শেষে খালি মানে সে অটোমেটিক বাই ডিফল্ট খালি থাকবে। আমি যদি কোনো কলামের আগে খালি রাখতে চাই তখন আমি অফসেট ইউজ করব। ভাইয়া 2 কলামের বেশি যদি খালি রাখতে চাই তাহলে? কোথায় খালি রাখতে চান 2 কলামের বেশি? মাঝে অথবা আগে অথবা পরে। আচ্ছা তাহলে আপনি কত কলাম খালি রাখতে চাচ্ছেন? 5 কলাম। 5। তাহলে 5 বাদ দিলে আর বাকি থাকে 7। তাহলে আপনি সামনে রাখলেন 3 আর পরে রাখলেন 4, তাহলে কত হলো? 4 আর 3 7। এখন আপনি মাঝখানে 5 রাখবেন, অফসেট MD5। আছে 5 কলাম খালি? জি ওকে, এবার আমি এটা 4 রাখলাম, এটা 4 রাখলাম। হ্যাঁ, কলাম MD4 কলাম MD4। এখন আপনাদের একটা কোশ্চেন থাকতে পারে, সবার মেনলি একটা কোশ্চেন আছে, আপনারা হয়তো 3 5 8 4 এইভাবে ভাঙছেন, 6 6 ভাঙছেন। 6 6 ভাঙলে কি হবে? আমি যদি এটা একটু দেই, 6 6 12 কলাম, তাহলে কি হলো? এই যে পাশাপাশি। এখন অনেক সময় দরকার হতে পারে, লাইক হচ্ছে এই যে 6 কলাম 6 কলাম আপনার পাশাপাশি ডেস্কটপে, আপনি স্যার মোবাইলও এই 6 কলাম 6 কলাম পাশাপাশি থাকবে, এমন দরকার হতে পারে না? অনেক সময় আপনি মোবাইলও চাচ্ছেন, দরকার হতে পারে, তাই না? তখন আপনাকে কি করতে হবে? এই কল MD6 এর পরে আবার লিখতে হবে কল 6, এখানে এসে আবার লিখতে হবে কল 6। কল 6 মানে হচ্ছে একবারে সর্ব ছোট ডিভাইস। দেখেন এখন পাশাপাশি আছে 2টা কলাম, তার মানে আমার এখন এই 2টা কলাম আমার সব ডিভাইসে থাকবে। আমার যদি এমন হয় যে আমি মোবাইলও চাচ্ছি পাশাপাশি, তাহলে আমরা এই কল 6 এবং কল 6টা ইউজ করব। আর যদি আমি মোবাইলে বাই ডিফল্ট যা আছে বুটস্ট্র্যাপে সেভাবেই চাচ্ছি, তাহলে আমার কল 6 আর ইউজ করা লাগবে না। আপনারা কনফিউজড হয়ে যেতে পারেন যে ভাই কল MD6, কল 6, কল SM6, কল LG6 বা কল LG12 এগুলো মানে কি? কল MD মানে হচ্ছে মিডিয়াম ডিভাইস, কল LG মানে হচ্ছে লার্জ ডিভাইস,
কল এসএম মানে হচ্ছে স্মল ডিভাইস, আর কল মানে হচ্ছে একবারে সবচেয়ে স্মলেস্ট ডিভাইস। তাহলে আমি কোনটা ফলো করব? আমি স্ট্যান্ডার্ড রুলস, আমি কল এমডি ফলো করব। এটা কে কোনটা ফলো করবে এটা হচ্ছে ডেভেলপার চয়েস। আপনি কল এমডি ধরেও কাজ করতে পারেন, ডেস্কটপ ধরে, আপনি কল এসএম ধরে কাজ করতে পারেন, আপনি কল এলজি ধরে কাজ করতে পারেন। আমি নর্মালি কল এমডি 6 ধরে কাজ করি। তারপরে আমার মোবাইলে চেঞ্জ যদি দরকার পড়ে আমি তখন ওটা মোবাইলের জন্য আলাদা কোড করি। বুঝা গেল? সব জায়গায় রো 12 থাকবে, এটা সবসময় মাথায় রাখবেন। রো ইকুয়াল টু 12 কলাম। 12টা রো না, রো একটা, রো হচ্ছে একটা, কলাম 12টা। 1 রো ইকুয়াল টু 12 কলাম। ক্লিয়ার? জি। ওকে, এখন আপনাদের একটা কোশ্চেন থাকতে পারে যে ভাইয়া আমি 12 কলাম কিন্তু আমি 12 ভাগ করা যায় এভাবে ভাগ করতে পারে, লাইক 3 3 3 3 বা 4 4 4 বা 5 5 2 বা 6 6 বা 2 2 করেও আমি 6 কলাম করতে পারি, বা 1 হয়ে আমি 12 কলাম। বাট আমি চাচ্ছি ভাইয়া এমন কিছু একটা লাইক হচ্ছে 5 কলাম হবে বা 7 কলাম বা 9 কলাম বা 13 কলাম বা 3 কলাম হবে। সরি 3 না, 3 তো 12-র মধ্যে ডিভাইড করাই যায়। এমন কিছু একটা যেটা 12তে ডিভাইড হয় না, বাট আমি চাচ্ছি, তাহলে আমি কি করব? এটা সলিউশন কি, তাই না? আচ্ছা গুড, তামিদ এটা খুব ভালো একটা জিনিস দিয়েছেন। আমি এই মাঝে মাঝে এই হরিজন্টাল আর ভার্টিক্যাল কনফিউজড হয়ে যায়। হরিজন্টাল হচ্ছে রো আর ভার্টিক্যাল করা হয়েছে, সবাই মনে রাখবেন। হ্যাঁ, আচ্ছা এখন তাহলে আমি যে কোশ্চেনটা করছি সেই কোশ্চেনের অ্যান্সার দেন। যদি আমার এমন হয় ডিজাইন পারপসে যে আমার 5টা কলাম লাগবে, এই রোকে 5 ভাগে ভাগ করতে হবে, এই রোকে 7 ভাগে ভাগ করতে হবে, তাহলে আমি কি করব? সমান 5 ভাগে ভাগ করতে তো আমি পারি, 2 2 করে নিলাম, একটা খালি রাখলাম। বাট আমি চাচ্ছি 12টাও সমান 5 ভাগ হবে, মানে রোটা সমান 5 কলামে ভাগ হবে। সলিউশন কি বলেন? ভুল সলিউশন দেন, সমস্যা নেই। আমরা 2 করে নিলাম, 5 10, আর ফ্রন্টে একটা, ব্যাক লাস্টে একটা, এন্ডে একটা ব্ল্যাঙ্ক রাখলাম। আচ্ছা, একজন বলছেন এরকম ভাবে, আমি যদি ওনারটা বুঝতে চেষ্টা করি, উনি বলছেন 2 করে নেবেন, 2 করে নেবেন, তাহলে কয়টা হলো? 4টা, 8টা, 12টা তো হয়ে যায়। তাহলে উনি একটা ডিভাইড করে দিলেন, তাহলে 5টা। তাহলে এটা এরকম যদি হয় তাহলে তো 10 কলাম হইলো, 2 কলাম তো খালি থাকলো। তাহলে কি করব? আমার তো 12 কলাম লাগবে। শুরুতে একটা, শেষে একটা ব্ল্যাঙ্ক রাখি। আচ্ছা, উনি তাহলে বলছেন অফসেট এমডি 1, শুরুতে এক কলাম খালি রাখবো, তাই তো? আর লাস্টটা বাই ডিফল্ট খালি থাকলোই। আচ্ছা, এটা হচ্ছে ওনার সলিউশন। রো নিলাম, কন্টেনার, শুরুতে 1 কলাম খালি, এই যে শুরুতে 1 কলাম খালি দেখতে পাচ্ছেন আপনারা, একটা গোল্ডেন কালার, এই যে শুরুতে 1 কলাম খালি, আর এই যে লাস্টে 1 কলাম খালি, তাই না? ওকে, বাট আমি এভাবে চাচ্ছি না, না আমার এটা পছন্দ হয় না। আমি চাচ্ছি 12 কলাম, এই যে 12 কলাম সমান 5 ভাগ হবে, শুরুতে আর শেষেতে আমি খালি রাখতে চাচ্ছি না। তাহলে শুরুতে আর শেষে আমি খালি চাচ্ছি না। আপনি যেটা বলছেন সেটাও কাজে লাগবে, বাট আমি আরো একটু অ্যাডভান্স কিছু চাচ্ছি, যে 5 কলামে নিব, বাট এটা 12তে সমানভাবে ডিভাইড হয়ে যাবে। না জানাটা দোষের কিছু নয়, রিপ্লাই না করাটা দোষের। তামিদ হোসেন বলছেন 3 2 2, মানে হচ্ছে শুরুতে 3, পরে 3 6, মাঝখানে 3টে হইল না তো তামিদ? আমি চাইছি সমান 5 কলাম। আপনি তো একজন বড় জনরে আর ছোট জনরে বেশি দিয়েছেন, মাঝখানে 3 জনরে কম দিয়েছেন, ডিপ্রাইভ করছেন। ফ্র্যাকশনও তো নেওয়া যাবে না, তাহলে উপায় কি? উপায় কি? এটাই তো সলিউশন, এটাই তো উপায়। ডেভেলপারের কাজে তো হচ্ছে থিঙ্ক করা। উপায়টা কি? ফ্র্যাকশন নিতে পারবো না, সমান আবার বড় ছোটও করতে পারবো না, সমান করতে হবে, জাস্টিস করতে হবে। ভুল বলেন দেখি আপনারা কত ভুল বলতে পারেন। ডোন্ট নো করতেছেন, ঠিক আছে, আচ্ছা সমস্যা নেই। 2.4 ও নেওয়া যাবে না, না গণনাংশ তো নিতে পারবো না, ওটা শুরুতেই বাদ। উইথও চেঞ্জ করা যাবে না, সমান নিতে হবে, সমান উইথ নিতে হবে। কত করে ধরবেন আপনি? কত দিতে চাচ্ছেন? পিক্সেলে নেওয়া যাবে? হ্যাঁ, কি বুঝি না? পিক্সেলে পিক্সেলে না, পিক্সেল ইউজ করবো না।
পিক্সেল 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 ইউজ করলে তো আমি ধরা খেয়ে যাবো মোবাইলে এসে। আমি এখানে নিলাম উইথ 400 পিক্সেল, এখন মোবাইলে দেখলাম 400 পিক্সেল, আমার উইথের বেশি হয়ে গেল, তাহলে কি হবে? আমার তো নিতে হবে সমান, পিক্সেল নিতে পারবো না, পার্সেন্ট নিতে হবে, যেটা সব জায়গায় সেম হবে। না, অটো অটো দেওয়া যাবে না এখানে, না? না, কিসের অটো দিবেন? কিভাবে অটো দিবেন? কোড বলেন। একটা কাজ করেন, হ্যাঁ, কোড বলতে পারবো না। একটা কাজ বলেন। এই যে 2 কলাম করে আছে না, আমি বললাম যে ভাই আমি জানি না আমার কয় কলাম করে হইলে সমান 5 ভাগ হবে, তুমি আমারে বইলা দাও। সে আমারে বইলা দিছে যে তোমার জানার দরকার নাই, আমি তোমারে 5 ভাগ দিয়ে দিলাম কন্টেনারকে সমান ভাগে ভাগ করে। ক্লিয়ার হইল? 5 ভাগ হইছে, 12 হ্যাঁ, ওই নাম্বারটা মেনশন না করলেই হবে, রাইট? Right. নাম্বারটা মেনশন না না, করলেই আমি- ও নিজেই বুঝে ও যাবে। নিজেই বুঝে নিছে, দেখেন এই যে নিজেই বুঝে নিছে, কোথাও ভাঙে নাই, সে নিজেই বুঝে নিছে, পাশাপাশিও বুঝে নিছে। তার মানে বুটস্ট্র্যাপে আসে ফ্র্যাকশনটা রিড করতে পারে না, কিন্তু তাকে বলে দিলে সে ফ্র্যাকশন করে নিতে পারে। সে তার ডিভাইসের উইথ অনুযায়ী সে কন্টেন্ট নেবে, আমার কিছুই করতে হবে না। দয়াল সাহা বুঝার নেই। দয়াল সাহা কোশ্চেনটা হচ্ছে এরকম, কোশ্চেনটা ছিল আপনাদের কাছে, আমরা জানি একটা রো মানে হচ্ছে উই নো 1 রো ইকুয়াল টু 12 কলাম। হ্যাঁ, এখন আমি বলেছি এই রোটাকে, এই যে 1 রো, এটাকে 5 ভাগ করতে। হ্যাঁ, সো রোটাকে আমি কয় ভাগ করব? সমান 5 ভাগ করতে হবে। সো সমান 5 কলামে ভাগ করতে হবে। এখন এটা তো আমরা পারি না, কারণ সমান 5 কলামে ভাগ করতে হলে আমরা যদি 2 2 কি আসে 2 2 2 নেই, তাহলে 10 হয়। হ্যাঁ, ইকুয়াল টু 10 হয়। সো এটা আমার হবে না। তারপরে আমি যদি 3 3 5 করে নেই, তাহলে আমার 15 হয়ে যায়, 12-র বেশি যায়। আমার এমনভাবে নিতে হবে 12-র উপরে যেতে পারবে না, আবার কমও থাকতে পারবে না। তারপরে আমি যদি 1 করে নিই, তাহলে তো 5 করলাম, তাহলে কি করবে? কমও নিতে পারবো না, বেশিও নিতে পারবো না, বাট সমান হইতে হবে। তখন আমি আমার ব্রাউজারকে বলে দিলাম যে ঠিক আছে, তুমি 2ও নিও না, 3ও নিও না, তুমি আমাকে 5টা ভাগ করে দাও, যত করে হয়। এই কারণে আমি এখান থেকে এই 2টা উঠাই দিলাম। আমি ওকে বললাম তুমি আমাকে সমান 5 ভাগ দাও, এটা এবার তুমি যত করে হোক, আমার যদি আরো বেশি দরকার হয় 7 ভাগ, সেটাও আমি এখানে দিয়ে দিই। দেখেন এবার কি হলো, সমান 7 ভাগ। দেখেন 9 ভাগ, 13 ভাগ, যত ভাগ না। ক্লিয়ার? হ্যাঁ, জাস্ট হচ্ছে মানে ওই কোডটা আমার যতগুলা কলাম দরকার আমি আমি ওইটা জাস্ট মেনশন কলাম করব, কল করব, বাট আমি ওকে স্পেসটাও নিজে নিয়ে নেবে। আমি কলাম কল করব, আমি ওকে স্পেসিফাই করব স্পেসের ব্যাপারে বলবো না। না, আমি বলবো তুমি কাউন্ট করে নাও, যেটা আমরা মার্জিন 0 অটো দিয়ে করতাম, তুমি কাউন্ট করে নাও। ব্রাউজারকে আমরা বলে দিলাম তুমি কাউন্ট করে দাও। ব্রাউজার এবার যে ডিভাইসে থাকে, সে মোবাইল ডিভাইসে থাকুক আর ডেস্কটপে থাকুক, সে কাউন্ট করে আমাকে আউটপুটটা দিবে। বুঝা গেল? এবং এটা রিজনটা হ্যাঁ বলেন। যেহেতু ব্রাউজারকে অটোমেটিক ভাগ করে নিয়েছে, তার মানে সে ফ্র্যাকশন অটোমেটিক নিতে পারে, কিন্তু আমরা কোড দিলে নিতে পারে না। সেক্ষেত্রে আমরা 12টার বেশি কলাম নিতে পারবো? হ্যাঁ, নিতে পারবেন, আপনি 13টা নিতে পারবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, বাট আমার গ্রিড সিস্টেমে আমি একটা রো ইকুয়াল টু 12 কলাম আমরা ইউজ করব, ঠিক আছে? যদি আমরা 2 করে দেই, বাট আমি এখানে 2 করে তাকে বলতেছি না, তাহলে সে 2 কম নিয়ে ওটাকে 13 কলামকে 12-র ভিতরে এনে দিচ্ছে। বুঝা গেছে? ক্লিয়ার। ক্লিয়ার? আচ্ছা, তাহলে মানে তাহলে 1 কলামের উইথ 1-এর চেয়ে কম নিয়ে তারপরে সে এটাকে 12 ভাগ করছে। ক্লিয়ার? বুঝা গেল? কারো কোনো কোশ্চেন কনফিউশন? ওকে, এখন এই যে কন্টেনার, হ্যাঁ, এই কন্টেনার আপনারা জানেন কন্টেনার হচ্ছে 1140 পিক্সেল। এখন আমি বললাম কন্টেনার তো 1140 পিক্সেল, আমি চাচ্ছি পুরাটাকে একটা ডিপ, আমি চাচ্ছি এখানে কিছু একটা কল করতে। হ্যাঁ,
যেটা যেন এটা ফুল উইথ হয়। তা আমি এটা এরকমও করতে পারি, আমি এটা কন্টেনার ভিতরে না রেখে এটাকে আমি বললাম আচ্ছা এটাই। আমি এখানে স্টাইলে আসলাম, হ্যাঁ আমি এখানে বললাম ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ব্লু, একটু আসেন তো। সো এটা তো 12 কলামের ব্যাকগ্রাউন্ড কালারের জন্য আসে না, আমি চাচ্ছি কন্টেনারটা ফুল উইথ হবে। তাহলে কি ইউজ করব, এই যে কন্টেনার এখানে জাস্ট হচ্ছে ফ্লুইড কল করব। এখন আসছে পুরাটা 12 হয়েছে, মানে ফুল উইথ দিছে। এখন ডানে বামে কি খালি আছে? আচ্ছা এটাকে আমরা একটা কাজ করি, এটাকে আমরা একটা কন্টেনার ভিতরে রাখি। এবার ঠিক আছে, কন্টেনার ফ্লুইড হচ্ছে 100% আর কন্টেনার হচ্ছে 1140%। আর আমরা এখানে একটা মিস্টেক করছি, এই জায়গায় আমরা ক্লাসটা কল করি, এই জায়গায় করবো না, আমরা এখানে একটা ক্লাসের নাম দিই, লাইক হচ্ছে কিছু একটা দিলাম, তাহলে আমরা বুঝবো যে কন্টেনার ফ্লুইডটা কাজ করতেছে কিনা। হ্যাঁ দেখেন এবার কাজ করতেছে। তার মানে কন্টেনার ফ্লুইড হচ্ছে ফুল উইথ থাকবে আর কন্টেনার হচ্ছে বক্সে থাকবে। ক্লিয়ার? কন্টেনার ফ্লুইড এবং কন্টেনারের মধ্যে পার্থক্য। ওকে, বাট নর্মালি আমরা কন্টেনার ফ্লুইডটা ইউজ করি না একটা রিজনে। সেই রিজনটা হচ্ছে আমরা প্রত্যেকটা কন্টেনারকে একটা সেকশনের ভিতরে রাখতে পছন্দ করি, দ্যাটস আমরা কন্টেনার ফ্লুইডটা ইউজ করি না। লাইক হচ্ছে এটাকে আমরা হেডার বা যে কোনো একটা সেকশনের ভিতরে রাখি, দেন এই হেডার বা হেডারের ভিতরে কোনো একটা ক্লাস কল করি, সেই ক্লাসটাকে নিয়ে আমরা কাজ করতে পছন্দ করি। বুঝা গেছে ব্যাপারটা? হেডার কন্টেনার রো, ঠিক আছে। ওকে, হেডার কন্টেনার। এখন এই হেডারটাকে কল করে আপনি আপনার মতো করে সিএসএস করবেন, ফুল উইথ পিকচার দিবেন নাকি ফুল উইথ কালার দিবেন সেটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, দেখেন আমি আজকে কত কম কোড লিখলাম সিএসএস এ, আজকে আমি কিছুই লিখিনি। এগুলোতে এই যে ব্যাকগ্রাউন্ড কালার হাইট তো জাস্ট আমার বোঝার জন্যই দেখলাম, আদারওয়াইজ আমি কিন্তু সিএসএস এ এক লাইন কোডও লিখিনি। জিনিসটা কি ক্লিয়ার? হ্যাঁ, কন্টেনার ফ্লুইড হচ্ছে ফুল উইথ। সো এই টোটাল জিনিসটাকে বলা হয় বুটস্ট্র্যাপ গ্রিড। গ্রিড সিস্টেমটা কিন্তু আপনার খুব কাজে লাগবে, কারণ আপনি যখন একটা ওয়েবসাইটের লেআউট বানাবেন বা রেসপন্সিভ করবেন তখন আপনাকে এই গ্রিড সিস্টেমটা নিয়ে কাজ করতে হবে। আর কন্টেনার ফ্লুইড হচ্ছে ফুল উইথ আর কন্টেনার হচ্ছে বক্স উইথ। কন্টেনারের উইথ হচ্ছে 1140 পিক্সেল, যেটা আমরা ওয়েব ডিজাইনের ক্লাসে মুখস্থ করে ফেলছি। কেন মুখস্থ করছে? যেন আমার বুটস্ট্র্যাপ ক্লাসে এটা আমার মাথায় ঢুকে থাকে যে কন্টেনার আসলে কি, নতুন করে আর আমার কোড লিখতে হবে না। সো কন্টেনার মানে হচ্ছে কন্টেন্টগুলো কন্টেনারের ভিতরে থাকবে, এই যে অল ইন ওয়ান। তারপর হচ্ছে এই যে ফ্লুইড মানে হচ্ছে কন্টেনার ফ্লুইড ইউজ করা হয় ফুল উইথ। এটা এই ডকুমেন্টেশনটা আপনারা পড়বেন, যদি আমি সব কিছু অলরেডি দেখাই দিচ্ছি। আর কন্টেনার এসএম মানে হচ্ছে স্মল ব্রেক পয়েন্ট। আর এই ব্রেক পয়েন্ট মানে কি এটা এবার একটু আপনাদেরকে বুঝাই দিই। ওকে, সো ব্রেক পয়েন্ট মানে হচ্ছে মিডিয়া কোয়েরি। এটা আপনাদেরকে একটু বুঝাই দিই আমি। এই যে দেখেন স্মল ব্রেক পয়েন্ট, এটা আপনারা একটু কপি করতে পারেন, অথবা কপি না করতে চাইলেও আপনারা আমারটা দেখেন তাহলে হবে। হ্যাঁ, স্টাইলে চলে আসেন, এখানে এসে লেখেন মিডিয়া কোয়েরি। এখানে এসে লেখার পরে এবার আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে অ্যাড দিবেন, তারপর হচ্ছে মিডিয়া লিখবেন, তারপর হচ্ছে এখানে লিখবেন মিনিমাম উইথ। মিনিমাম উইথ লিখলাম 320 পিক্সেল অ্যান্ড ম্যাক্সিমাম উইথ লিখলাম 576 পিক্সেল। 320 পিক্সেল লেখার রিজনটা হচ্ছে এই পর্যন্ত ওয়ার্ল্ডের যত মোবাইল ডিভাইস আছে তার সর্বনিম্ন উইথ হচ্ছে 320, যেটা আইফোন 4-এ ছিল। সো আপনি এটা 320 লেখেন আর 0 লেখেন, সেটা আপনার ইচ্ছা। হ্যাঁ, এটা
হচ্ছে মোবাইল ডিভাইসের ক্ষেত্রে। এবার এটার ভিতরে হচ্ছে আমি কোড লিখব। সো আমি এখানে চলে আসি, এখানে এসে আমি একটা কাজ করি, এটা সব কেটে দেই। হ্যাঁ, আচ্ছা, এটাকে আমি বললাম কলএমডি 4, ওকেও বললাম কলএমডি 4, ওকেও বললাম কলএমডি 4। সো এখন হচ্ছে এই হচ্ছে আমার অবস্থান। হ্যাঁ, সো আমি চাচ্ছি এই ডিভাইসগুলো, এই ডিভের ভিতরে কন্টেন্টগুলো মোবাইলের ক্ষেত্রে ডিফারেন্ট হবে। লাইক হচ্ছে আমি একটা বাটন ইউজ করলাম বা আমি একটা ফন্ট সাইজ ইউজ করলাম, সেটা ডেস্কটপে 120 পিক্সেল ভালো লাগতেছে, কিন্তু মোবাইলে সেটা ফন্ট সাইজ 120 পিক্সেল ভালো লাগবে না, ফন্ট সাইজটা 20 পিক্সেল হলে ভালো লাগবে। সো এইভাবে কীভাবে আমি মোবাইলের ক্ষেত্রে কাস্টম সিএসএসটা করতে পারি। হ্যাঁ, সো আমার গ্রিডের ক্ষেত্রে কিন্তু দরকার নেই, বাট আমার ফন্ট সাইজ, বাটন, কালার এগুলোর জন্য দরকার। সো আমি এই ওয়ানটাকে কল করলাম, কোথায় কল করবো, এখানে কল করে আমি বললাম তোমার ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক। কিসের ক্ষেত্রে? মোবাইলের ক্ষেত্রে। এবার আমি একটু চলে আসি, রিডাউট দিলাম, দেখেন মোবাইলের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড কালারটা কি হয়ে গেল, ব্ল্যাক। কিন্তু আমি যখন এই দেখেন আমি যখন একটু 576-এর উপরে যাই, দেখেন 550, 55, 68, এই যখন আমি 76 আছি, এখন এর 1 পিক্সেল উপরে গেলাম, দেখেন 76 থেকে যখন আমি 580 হইলাম, তখন সে কিন্তু আমার বাই ডিফল্ট কালারটা পাইল। এবার আমি এখানে এসে আরেকটা কাজ করি, লাইক হচ্ছে যে আইপ্যাড, নোটপ্যাড এগুলোর ক্ষেত্রে। হ্যাঁ, বাট ট্যাবের ক্ষেত্রে, এটার ক্ষেত্রে আমি মিনিমাম উইথ ধরলাম 576.1 পিক্সেল। হ্যাঁ, 576-এর পর থেকে ম্যাক্সিমাম উইথ ধরবো আমি হচ্ছে 768। এটার ক্ষেত্রে আমি ধরলাম অরেঞ্জ। মজার ব্যাপারটা দেখেন, ডেস্কটপে কি আছে, বাই ডিফল্ট যেটা দিছি সেটাই আছে। মোবাইলে গেলাম যখন আমি মোবাইলে গেলাম তখন সে আসছে ব্ল্যাক, কারণ 500। যখন আমি মোবাইল থেকে 576, এই দেখেন 576 যখন আমি পার হয়ে গেলাম, তখন সে অরেঞ্জে চলে আসলো। এটা আরেকটু স্পেসিফিক দেখার জন্য এই যে রেসপন্সিভ টগল বারটা ক্লিক করেন, এখন আছেন আপনি 425, এর জন্য ব্ল্যাক। যখন আপনি এটা 577-এ যাবেন, দেখেন অরেঞ্জ। তারপর আপনি 577 থেকে যখন 768-তে যাবেন, তখন পর্যন্ত অরেঞ্জ। বা যখন আপনি 69-এ যাবেন, তখন সে আবার আগেরটায় চলে আসছে। ঠিক আছে, সো এটা গেল আরেকটা। এবার আসি আমি মিডিয়াম ডিভাইস, এটার ক্ষেত্রে আমি ইউজ করতে পারি $992 পিক্সেল। এটার ক্ষেত্রে আপনি ইউজ করেন কি ইউজ করা যায়, আর গ্রিন। তাহলে এখন দেখেন আমি এটা অফ করে দিই। হ্যাঁ, আমি বাই ডিফল্ট আছি কি মেরুন কালার। আমি যখন মোবাইলে তখন ব্ল্যাক, আমি যখন স্মল ডিভাইসে মানে ট্যাবে তখন অরেঞ্জ, আর আমি যখন ট্যাব থেকে আরেকটু ওই যে নোটবুকে তখন সে গ্রিন, আর তার উপরে হচ্ছে মেরুন। ওকে, সো নর্মালি আপনারা সবচেয়ে বেশি কাস্টম সিএসএস করবেন এই মোবাইল ডিভাইসের ক্ষেত্রে। ওকে, আর আরেকটা পয়েন্ট আছে লাস্টে, এটা হচ্ছে ডেস্কটপের ক্ষেত্রে। আর এসবের ক্ষেত্রে। হ্যাঁ, আর ফাইনালি আরেকটা হচ্ছে লার্জ ডিভাইসের ক্ষেত্রে। আর এটা মিডিয়া করে এটা হচ্ছে এটার আর কোনো ম্যাক্সিমাম উইথ বলে কিছু, এর উপরে যত। এখন আপনি হচ্ছে একটা
ওয়েবসাইট তো আর নর্মালি কেউ আসলে প্রজেক্টরে ওপেন করলো, মনে করেন কেউ হয়তো ওই লার্জ কনসার্টে যে প্রজেক্টরগুলো থাকে লাইক হচ্ছে আপনার 5000 পিক্সেল এইসব জায়গা থেকে ওপেন করে না, যদি করে তো ওদের তারপরেও যদি ক্লায়েন্ট চায় ওরকম। এখন মনে করেন আপনার ক্লায়েন্ট নর্মালি মাথায় রাখেন এইটাই চাইবে যে এটার জন্য আপনাকে অপটিমাইজ করে দেয়। এখন আপনাদের একটা আমি এক্সাম্পল দিয়ে বুঝাই, হ্যাঁ। সো আপনি মনে করেন এই মোবাইল ডিভাইসে একটা H1 ট্যাগ ইউজ করলেন, নাম দিলেন হ্যালো ওয়ার্ল্ড, হ্যাঁ। এখন আপনি ওয়ানের H1 ট্যাগ, হ্যাঁ, এগুলো একটু অফ করে দিই। আপনি এখন ওয়ানে আছেন, হ্যাঁ, ওয়ানে H1 ট্যাগ। আপনি ফন্ট সাইজ দিলেন 120 পিক্সেল, আর হচ্ছে কালার দিলেন হোয়াইট। আমি একটু আসি, এই হচ্ছে বর্তমান অবস্থা, যদিও 120 পিক্সেলে আসে নাই। আমি এটা আর একটু ছোট করি। আবার কি সমস্যা? ওকে, 6 কলাম রাখলাম। এই হচ্ছে অবস্থা, হ্যাঁ। তাও হ্যালো অল পুরো কথাটা লেখা আসে নাই, আমি এটাকে একটু ঠিক করি। কত? 97 পিক্সেল, ঠিক আছে, ওকে। এই হচ্ছে আমার বর্তমানে। এখন আমি যদি মোবাইল ডিভাইসে যাই, এই হ্যালো তো আমার লেখাই আসতেছে না। এখন ক্লায়েন্ট কি আমার মেনে নেবে এই মোবাইলের ক্ষেত্রে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা? ক্লায়েন্ট কি মেনে নেবে? না। আচ্ছা, 9 এটা সিলেক্ট হয় যে 992 পিক্সেলের পরের পিক্সেলটা থেকে কাউন্ট হয়, হ্যাঁ। আপনারা মিডিওকরি ব্রেক পয়েন্ট অনেকগুলো পাবেন, বাট এটা মুখস্থ রাখবেন। এটা আমারটা মুখস্থ রাখলে আপনারা কনফিউজড হবেন না। আপনার এই ব্রেক পয়েন্টটা অ্যাকচুয়ালি হচ্ছে ডেভেলপার চয়েস। আমার ডেভেলপার হিসেবে আমি এই ব্রেক পয়েন্টটা ফলো করি, আপনারা এটাই ফলো করবেন। অ্যান্ড আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যতটুকু দেখছি এটাই সবচেয়ে কমন ইউজ করা হয়। ক্লিয়ার? আচ্ছা, এখন তাহলে আমাকে কি করতে হবে? মোবাইলের জন্য আমার এটা ফন্ট সাইজটা ঠিক করতে হবে। তখন আমি কি করব? এখানে এসে আমি বলবো ওয়ানের H1 এসে আমি বলবো তোমার ফন্ট সাইজটা মোবাইলের ক্ষেত্রে 20 পিক্সেল। আর শুধু আমি ফন্ট সাইজটা চেঞ্জ করতে চাচ্ছি, তাই না? দেখেন আসছে, তার মানে সে মোবাইলের ক্ষেত্রে 120 পিক্সেল, আর অন্য ডিভাইসের ক্ষেত্রে সে কত? 120 পিক্সেল। তাহলে বুঝা গেছে মিডিয়া কোয়ারির কার্যকারিতা কোথায়, মানে কোথায় আমরা মিডিয়া কোয়ারিটা ইউজ করব। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল আপনাদেরকে দেখাই মিডিয়া কোয়ারি। মনে করেন আপনি এখানে একটা বাটন ইউজ করলেন, হ্যাঁ, বাটন টাইপ বাটন, প্লাস বাটন। এগুলো আপাতত দরকার নেই। ব্যাকগ্রাউন্ড কালার ব্লু, কালার হোয়াইট, প্যাডিং 10 পিক্সেল 20 পিক্সেল, ফন্ট সাইজ 20 পিক্সেল। ঠিক আছে, এই হচ্ছে আমার একটা বাটনের ডিজাইন। ওকে, এইটা হচ্ছে আমার কল টু অ্যাকশন বাটন। এখন এই বাটনটাকে আমি দেখেন, এই বাটনটা আমার ডেস্কটপে এরকম ঠিক আছে, বাট আমি চাচ্ছি মোবাইলে বাটনটা মাঝখানে থাকবে। তাহলে কি করব বলেন এবার? মোবাইলে চাচ্ছি মাঝখানে রাখতে, না মিডিয়া কোয়ারিটা ওয়েব ডিজাইনের পার্ট। আমি বুঝাই দিচ্ছি, একটু অপেক্ষা করেন। এখন আমি চাচ্ছি, আমার কোশ্চেনটাকে ক্লিয়ার আপনারা? আমি ডেস্কটপে বাটনটা ঠিক আছে এরকম, বাট আমি মোবাইলে চাচ্ছি বাটনটা মাঝখানে। তাহলে কি করব? বাটনটাকে আমাকে কল করতে হবে। বাটন ক্লাসটা কল করে কোন ডিভাইসের জন্য চাচ্ছি? মোবাইল ডিভাইসে আসতে হবে। এসে এবার আমাকে বলতে হবে মার্জিন 0 অটো ডিসপ্লে ব্লক।
আসছে মাঝখানে? তাহলে বুঝে গেল মিডিয়া কোয়েরির কাজটা কোথায়। ক্লিয়ার? আচ্ছা, একজন কোশ্চেন করেছেন মিডিয়া কোয়েরিটা কি বুটস্ট্র্যাপের কাজ? না, মিডিয়া কোয়েরিটা হচ্ছে আপনার এই যে আপনি কন্টেন্ট ইউজ করছেন, আপনার কন্টেন্টের সাইজ লাইক হচ্ছে আপনার ফন্ট সাইজ, বাটন, অ্যালাইনমেন্ট, এগুলো বিভিন্ন ডিভাইসের জন্য কাস্টম সিএসএস করার জন্য আমরা মিডিয়া কোয়েরিটা ইউজ করি। আর বুটস্ট্র্যাপের আমরা ইউজ করব গ্রিড। ক্লিয়ার? কোশ্চেনটা বোঝা গেল? কন্টেন্টের সিএস এর জন্য হচ্ছে আমরা মিডিয়া কোয়েরি ইউজ করব, আর লেআউটের সিএসএস এর জন্য আমরা ইউজ করব গ্রিড। কনফিউশন থাকলে আবার কোশ্চেন করেন, আবার বুঝিয়ে দেব, আবার দেখাবো। ডিফারেন্ট হচ্ছে কন্টেন্ট এবং লেআউট, দুটো ডিফারেন্ট থিংস। কন্টেন্টটা হচ্ছে লাইক হচ্ছে আপনার ফন্ট সাইজ, কালার, এলিমেন্ট, আর লেআউট হচ্ছে আপনার যে গ্রিড, কলাম, এগুলোর জন্য। এমডি শাওন বলছেন, আবার বলেন। বললাম তো, কোন পার্টটা বলেন? ওকে, আচ্ছা, এখন মনে করেন আমরা এটা আবার ক্লাসে ব্যাক করি। আপনাদেরকে কি ব্রেক দিব নাকি একবারে ক্লাস শেষ করবো, কোনটা? আচ্ছা, ব্রেক দিব। একবারে ক্লাস শেষ করেন। একটা ব্রেক দিলে ভালো হয়, খাবার দাবার। আচ্ছা ঠিক আছে, আমি একটা ব্রেক দিব, আর একটু ক্লাস করে নিই। হ্যাঁ, আর 5 বা 10 মিনিট। ওকে, সো আমরা একটা কাজ করি, কল MD6 নিলাম, আমরা এটা আবার আগের ক্লাসে ব্যাক করি। কল MD6, ঠিক আছে, কল MD6, ঠিক আছে। ওকে, এই হচ্ছে বর্তমান অবস্থা। আর আমি একটু এখানে সিএসএস গুলো করে নিই। এখন আমি চাচ্ছি এই যে 6 কলাম 6 কলাম 12 কলাম নিলাম, আমি আবার এই 6 কলামকে ভাগ করতে চাচ্ছি, কারণ আমার তো আবার এখানেও গ্রিড দরকার হতে পারে, তাই না? এখানেও তো আমার এমন থাকতে পারে এক পাশে ইমেজ থাকবে আর এক পাশে কন্টেন্ট লাগতে পারে না, বা এক পাশে মেনু আর এক পাশে আইকন লাগতে কি পারে? আমরা তো কলামের ভিতরে আবার কলাম নিতে পারি, যেটাকে নেস্টেড কলাম বলে। হ্যাঁ, করতে পারেন, ডেভেলপার চয়েস। আমি আমার আপনাদের জন্য আমি বলে দিলাম আপনারা কলাম ইউজ করবেন, কারণ আমি কলাম ইউজ করব, তাহলে আপনাদের বুঝতে ইজি হবে। এখন আমি যে কোশ্চেনটা করছি সেটা বলেন। আমি চাচ্ছি এখানে আরও 6 কলাম নিতে, এটাকে আরও আবার 6 6 12 কলামে ভাগ করতে, মানে এই গ্রিডটাকে। এখানে তো আমি 6 6 নিছি, আবার এই 6টাকে ভাগ করতে চাচ্ছি। কিভাবে করব বলেন? এই 6টাকে ভাগ করব, তাই না? ওই ডিপের মধ্যে আরো 6টা ডিপ দেবো। 6টা ডিপ? আমি তো 2টা ভাগ করতে চাচ্ছি। 6টা ডিপ নিব, আমি 2 কলাম ভাগ করতে চাচ্ছি 6 6 করে, তাই না? আচ্ছা, তো আপনারা বললেন এখানে আমি নিব কি নিব? একটা কল এমডি কি নিব বলেন? কেউ বলতে পারতেছেন না। কল এমডি কি নিব? কয় কলাম নিব? এই 6 কলামকে সমান 2 ভাগে ভাগ করতে চাচ্ছি। কয় কলাম? আচ্ছা, 6। ঠিক আছে, নিলাম। এখানে 6, এটার নাম দিলাম বোঝার সুবিধার্থে 3, এটার নাম দিলাম বোঝার সুবিধার্থে 4। 3টাকে কল করি এখানে। অরেঞ্জ, হ্যাঁ। এখন একটা জিনিস দেখেন, এই যে একটা ডিপ নিলেন, এই একটা ডিপ নিলেন, এই 2টা ডিপ কি আবার এই রোটাকে ভাগ করে করতেছেন না? মানে এটাকে কি আপনি আবার 12 ধরতেছেন না? 12 ধরে তারপরে 6 6 ভাগ করতেছেন। জিনিসটা কি এমন না? মানে হচ্ছে আমি যদি এখানে একটু বুঝাই, আপনি কি ধরতেছেন? এটাকে 6 ধরছেন, এটাকে 6 ধরছেন, 6 ধরে 6 6 কলামে ভাগ করতেছেন। বাট এটাকে যখন আপনি আবার
ভাগ করবেন তখন এটাকে কি আপনি 6 ধরে ভাগ করছেন না 12 ধরে ভাগ করছেন বলেন তো? 12 ধরে। তার মানে কি আমরা কি জানি 12 কলাম মানে কি একটা রো না? আমরা কি এটা জানি না? আমরা কি জানি 12 কলাম কি মানে একটা রো ইকুয়াল টু 12 কলাম না? এটা কি আমরা জানি? জি জি। তাহলে কি আমাদের এই 12 কলাম যে আমরা ভাগ করলাম, সো এটাকে কাকে ভাগ করলাম? একটা রো কে ভাগ করলাম। এটা আমার বলে দিতে হবে না এখানে যে রো কে আমি আবার আরেকটা রো নিব, সেই রো কে আমি 12 কলামে ভাগ করব। বুঝা গেল এবার ব্যাপারটা? আমি কি করলাম ফার্স্টে 6 6, তারপরে এই 6টাকে আমি আবার সমান একটা রো ধরে 12 কলামে ভাগ করব। তাহলে আমাকে বলে দিতে হবে না যে এটা আবার একটা রো, তারপর এটাকে আমি 6 6 12 কলামে ভাগ করতে চাচ্ছি। জিনিসটা কি ক্লিয়ার? ভাগ হয়েছে সমান? ফ্লোটের মতোই, বাট ফ্লোটে কিন্তু আমাকে ওই 6টাকে ভাগ করার জন্য আবার নতুন ডিপ কল করতে হয় না, বাট এখানে করতে হয়। এটাই হচ্ছে ফ্লোট অ্যান্ড গ্রিডের মধ্যে পার্থক্য। সো গ্রিড সিস্টেমটা কি ক্লিয়ার? মাথায় ঢোকে গ্রিড, বুটস্ট্র্যাপ গ্রিড? হ্যাঁ, আপনি তো এটা হচ্ছে একটা কলামের মধ্যে আরো 2টা কলাম করছেন, হ্যাঁ এটাই তো। জি। কিন্তু এখানে রো ইয়েটা কেন আসলো? মানে রো মানে আপনি কিন্তু এখানে যে উপরে নিচে দেখাইছেন, ওখানে যে পাশাপাশি আসলো। না না, আচ্ছা এটা আমি বোঝার সুবিধাতে মনে করেন আমি ফার্স্টে ধরলাম একটা রো, হ্যাঁ এই রোটাকে আমি কি করলাম 12 কলামে, আমি জানি একটা রো সমান 12 কলাম, একে আমি 6 6 কলামে ভাগ করলাম, তাই না? তাই তো, হ্যাঁ। এখন আমি চাচ্ছি এই যে আমি 6টা কলাম নিলাম, এটাকে এবার আমি চাচ্ছি আবার ডিভাইড করতে। আমি যখনই একটা কলামকে আবার পুনরায় তার ভিতরে ডিভাইড করব, তখন আমাকে ধরে নিতে হবে এটা একটা রো। মানে কি চাচ্ছি এটাকে তখন আমি রো ধরে আবার ডিভাইড করতে হবে, এই কলামটা তখন রো হিসেবে কাজ করবে, তাই না? বুঝতে পেরেছেন? জি জি, সেলটাকে তখন আমাদের রো হিসেবে কাউন্ট করতে হবে। রো হিসেবে কাউন্ট করতে হবে, এবং এটাকে এবার আমি 12 ধরে যত দরকার আমি সেভাবে করবো। এবার এটাকে আমি 3 3 করব নাকি 6 6 করবো, এটা আমার উপর ডিপেন্ড করবে। সো যেহেতু এটাকে আমি রো ধরে আবার ভাগ করবো, দ্যাটস আমাকে এখানে বলে দিতে হবে ক্লাস ইকুয়াল টু রো, সেই রোটাকে এবার আমি 6 6 12 কলামে ভাগ করলাম। আমার কলাম কিন্তু 6 কলামে আছে, বাট এই কলামটাকে আমি আবার রো ধরে সমান ভাগে ভাগ করলাম। ক্লিয়ার? কনফিউজড নাকি ক্লিয়ার? আচ্ছা, এখানে এই যে ওভারভিউতে আসবেন, মোটামুটি আপনাদেরকে সব কিছু দেখা যাচ্ছে। এখানে কিছু ব্রেক পয়েন্ট আছে, এগুলো ফেলে দেন, দরকার নেই। অনেক ব্রেক পয়েন্ট আছে, আমি যে রেসপন্সিভ ব্রেক পয়েন্টটা দেখাইলাম এটাই জাস্ট মুখস্থ রাখবেন, এটাই মাথায় রাখলেই আপনার কাজ করবে। হ্যাঁ, এই রেসপন্সিভ ব্রেক পয়েন্টটা মাথায় রাখবেন। ওকে, সো এইটুকু ক্লিয়ার। আর জেড ইন্ডেক্স এটা আমরা পরে দেখবো, জেড ইন্ডেক্স বা ওই যে নেক্সট ক্লাসে আপনাদের আগের ক্লাসের কিছু অ্যাসাইনমেন্ট প্রবলেম আছে, সেটা আমরা নেক্সট ক্লাসে ফিক্স করব। তারপরে চলে আসেন গ্রিড, কীভাবে গ্রিড কাজ করে। এই যে 3 কলাম করে ভাগ করলে কি করতে হয়, ওরা এসএম ধরে করছে, আমি এমডি ধরে করছি। আমি আবারও বলি, এটা টোটালি ডেভেলপার চয়েস, আপনি এসএম ধরে কাজ করবেন নাকি এমডি ধরে কাজ করবেন নাকি এলজি ধরে কাজ করবেন, সেটা টোটালি ডিপেন্ড করবে ডেভেলপারের উপরে। তারপর হচ্ছে যে গ্রিড অপশনগুলো কিভাবে কাজ করে, একটা কলাম হচ্ছে 12 কলাম, কত ধরে ভাগ করবেন। তারপর হচ্ছে যে 6 6 করে ভাগ করলে হাফ হাফ, 3 3 করে ভাগ করলে এই যে 1 4 1 4 কীভাবে আসবে, এই যে কোড। তারপরে হচ্ছে এই যে কোড নিয়ে আপনি দেখতে পারেন, যদি এগুলো প্রত্যেকটা জিনিস আমাকে কোনোটা বড় কোনোটা ছোট এভাবে ভাগ করলে কিভাবে করব, 1/3 2/3 বা 3/3 এগুলো কিভাবে ভাগ করে, এগুলো এই যে এখানে দেখাই দিচ্ছে, এগুলো আপনারা দেখতে পারেন যদি আমি অলরেডি আপনাদেরকে এগুলো সব ক্লিয়ার করে দিছি। ঠিক আছে, সো এই ছিল। আচ্ছা, এখানে একটা মজার ব্যাপার হচ্ছে গাটার। এই গাটারটার কাজ কি, এটা একটু মাথায় রাখেন, এটা আপনার ইন্টারভিউতে কোশ্চেন করতে পারে। আপনি যখন প্রত্যেকটা কলাম নিলেন, এই একটা কলাম, এই একটা কলাম,
প্রত্যেকটা কলামের মাঝখানে একটা বাই ডিফল্ট প্যারিং থাকবে, ঠিক আছে? এই 6 কলাম পরের 6 কলাম, 6 কলাম পরের 6 কলাম, বাই ডিফল্ট একটা প্যাডিং থাকবে। সেই প্যাডিংটাকে বলা হয় গাটার স্পেস। প্রত্যেকটা কলামের ডানে বামে 15 পিক্সেল একটা প্যাডিং থাকবে, এই প্যাডিংটাকে গাটার স্পেস বলে। দেখেন আমি এখানে এসে যদি বলি লাইক হচ্ছে এই যে দেখেন ডানে বামে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি শিওর না, এই যে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন, এই যে ডানে বামে 15 পিক্সেল একটা খালি জায়গা আছে, জি জি দেখতে ঠিক আছে? এই যে প্রত্যেকটা কলামের এই যে ডানে বামে, এটা প্রত্যেকটা কলামে থাকবে, এটাকে বলা হয় গাটার স্পেস। যদি আপনাকে ইন্টারভিউতে কোশ্চেন করে বুটস্ট্র্যাপের গাটার স্পেস কি, বলবেন প্রত্যেকটা কলামের ডানে বামে যে 15 পিক্সেল করে যে ভিতর থেকে জায়গা নেওয়া হয় সেই জায়গাটাকে গাটার স্পেস বলা হয়। ক্লিয়ার? ওকে, সো আমরা এই বুটস্ট্র্যাপের গাটার স্পেসটা দেখবেন। ওকে, সো এ পর্যন্ত ছিল মোটামুটি আপনাদের আজকের বুটস্ট্র্যাপের ইন্ট্রো। আমরা আরও বেশ কিছু জিনিস শিখবো, একটা ব্রেক দেব। আমরা এই কম্পোনেন্টস, এই যে বুটস্ট্র্যাপের কম্পোনেন্টস প্রত্যেকটা জিনিস আজকে দেখব, কোনটা কি কাজ করে এই জিনিসগুলো দেখব, তারপরে হচ্ছে আপনাদের আজকে ক্লাসটা এন্ড করবো। ওকে, সো আপনারা এবার একটা ব্রেক নেন, 3:30 বাজে, ঠিক 4টা বাজে আমরা ক্লাস শুরু করবো। ওকে, সো আমরা এখানে ছিলাম, আমরা এই কম্পোনেন্টস সম্পর্কে জানবো। আমরা মোটামুটি বুটস্ট্র্যাপের গ্রিড, লেআউট, ব্রেক পয়েন্ট এগুলো আমরা দেখলাম। এখন হচ্ছে আমরা কম্পোনেন্টসগুলো দেখব। সো কম্পোনেন্টসগুলো যদি দেখার জন্য আমরা এখানে দেখেন এই যে বিভিন্ন কোড আছে, অ্যালার্ট, তারপর হচ্ছে ব্যাচ, এই যে ব্যাচ, তারপর হচ্ছে ব্রেড কাম। সো এগুলো আমরা একটু দেখি। হ্যাঁ, সেগুলো দেখার জন্য আমরা এখানে চলে আসি, এটা অফ করে দিই, এই ডিপটা আমরা ক্যান্সেল করে দিই, দরকার নেই আমাদের। হ্যাঁ, যেহেতু আমরা কন্টেন্ট ইউজ করতেছি তাহলে আর আমাদের ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে বোঝানোর দরকার নেই, আমরা এখন কন্টেন্টে বুঝি। আচ্ছা, সো এখানে অ্যালার্ট করার জন্য যেটা করতে পারি আমরা, আমাদের একটু কোডটা দেখে আসি। কোড আসলে এটা দেখারও ইয়ে নাই, আমি একটু কোড করে দেখে আপনাদের। ডিপ নিলাম একটা, ক্লাস দিলাম অ্যালার্ট, অ্যালার্ট প্রাইমারি, আর এখানে আমি লিখলাম ওয়েলকাম টু আওয়ার ব্যাচ। হ্যাঁ, সো এটা আমরা ব্রাউজার ওপেন করি। সো এখানে দেখেন কি হচ্ছে, একটা ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সট কালার, কিছু প্যাডিং আছে। হ্যাঁ, সো এখানে এই অ্যালার্ট প্রাইমারি মানে হচ্ছে এই প্রাইমারি হচ্ছে আপনার বাটনের কালার, বিভিন্ন কালার আছে ডিফল্ট, প্রাইমারি, ইনফো, সাকসেস, ওয়ার্নিং, ডেঞ্জার, আমরা একটা দেখবো। বাট আপনাদের কাছে আমার কোশ্চেনটা হচ্ছে, এই যে এরকম একটা কন্টেন্ট বা কম্পোনেন্টস আমরা বুটস্ট্র্যাপ দিয়ে কি আমাদের যে আমরা পেলাম, হ্যাঁ, উইদাউট সিএসএস, এটা কি আমরা র সিএসএস বা র HTML সিএসএস করে কি করতে পারবো নাকি পারবো না, বলেন? পারবো, এটা খুব ইজিলি পারবো। আমরা একটা ডিপ নিব, একটা ক্লাস নিব, ব্যাকগ্রাউন্ড কালার দেব, বর্ডার রেডিয়াস দেব, ভিতরে টেক্সট কালার দেব, দ্যাটস ইট। এটাই তো করছে এখানে, তাই না? তো এটার জন্য কি আমার এই কম্পোনেন্টস ইউজ করার কোনো দরকার আছে? কোনো দরকার না। সো একটা জিনিস মাথায় রাখবেন, আমি কখনো এই কম্পোনেন্টস ইউজ করি না, মানে অ্যাটলিস্ট আমার ক্লায়েন্টের কাজে বা করি না। বাট আপনি করতে পারবেন, করলে সমস্যা নেই। কারণ আপনি যখন ক্লায়েন্টের একটা পিএইচডি ফাইল বা ডিজাইন পাবেন, তখন কিন্তু আপনাকে ওই পিএইচডি অনুযায়ী আপনাকে মার্জিন প্যাডিং দিতে হবে, কালার দিতে হবে। এই বুটস্ট্র্যাপের স্পেস দিয়ে কিন্তু আপনার হবে না। সো আমি যেটা সবচেয়ে বেশি বুটস্ট্র্যাপ থেকে নেই, একটাই জিনিস নেই, সেটা হচ্ছে এই গ্রিডটা নেই। বুটস্ট্র্যাপ গ্রিডটাই শুধু আমি নেই, আর ভিতরে যত কম্পোনেন্টস এগুলো সব আমি কাস্টম সিএসএস ইউজ করি। কারণ হচ্ছে, আর এটা হচ্ছে একটা কারণ, আর একটা কারণ হচ্ছে আপনি যখন ইন ফিউচারে লাইক হচ্ছে যখন এটাতে খুব প্রো লেভেলে চলে যাবেন, যখন থিম ফরেস্টে কাজ করার আপনার ইচ্ছা হবে বা থিম ফরেস্টে কাজ করতে যাবেন বা টেমপ্লেট অ্যাপ্রুভের জন্য যাবেন, তখন একটা জিনিস মাথায় রাখবেন,
থিম ফর স্টেপ বুট স্টেপের শুধুমাত্র গ্রিডটাই অ্যালাউ করবে, এই কম্পোনেন্টস কিন্তু ওরা অ্যালাউ করে না। কম্পোনেন্টস অ্যালাউ করলেও আপনাকে সেই প্রত্যেকটা কম্পোনেন্টস আপনার কাস্টম সিএসএস থাকা বাধ্যতামূলক, আদারওয়াইজ আপনাকে তারা কম্পোনেন্টস অ্যালাউ করবে না, আপনার টেমপ্লেট ওরা রিজেক্ট করে দেবে, তখন আপনাকে আবার কাস্টম ডিকোড করে এটাকে অ্যাপ্রুভ করাতে হবে। বাট আপনি আপনার ক্লায়েন্টের কাজে নিজের কাজে কম্পোনেন্টস ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? কোন ব্যাপারটা তাড়াতাড়ি হইলো একটু বলেন। জি ভাইয়া ক্লিয়ার। ওকে, আচ্ছা, কোনো কিছু না বুঝলে আমাকে কোশ্চেন করুন। আচ্ছা, এখানে এই যে অ্যালার্ট আছে, তারপর মনে করেন ব্যাচ, এখানে মনে করেন আপনি দিলেন হচ্ছে একটা S2 ট্যাগ দিলেন ফ্রম CTG 420। এখন আমি এইটুকু একটা স্পেন ট্যাগের ভিতরে রাখতে চাচ্ছি, কন্ট্রোলার স্পেন ট্যাগ এটার ভিতরে রাখলাম, আর এই স্পেন ট্যাগের ভিতরে আমি বললাম ক্লাস ব্যাচ দেখেন এই যে লেখাটা স্পেন ট্যাগের ভিতরে চলে আসছে, যে এখানে যদি আমি ব্যাচে যাই দেখেন। সো এটাও কি করার জন্য কি আমার এই কম্পিউটার ইউজ করার কোনো দরকার আছে নাকি আমি নিজে করতে পারবো, তাই না? নিজে করতে পারবো। সেখানে প্রাইমারি আছে, আপনি অন্য কিছু ইউজ করতে পারেন, লাইক হচ্ছে ইনফো ইউজ করতে পারেন, কালার চেঞ্জ হয়ে গেছে, সাকসেস ইউজ করতে পারেন, সাকসেস হচ্ছে গ্রিন কালার, ডেঞ্জার ইউজ করতে পারেন রেড কালার। হ্যাঁ, তারপরে হচ্ছে ব্রেড কাম। আচ্ছা, ব্রেড কাম জিনিসটা হচ্ছে কি, আপনি যদি এক পেজ থেকে আরেক পেজে যেতে চান, হ্যাঁ, এই যেখানে কোড আছে আপনি এখান থেকে কোড ফলো করে যেতে পারেন। এখানে লেখা হচ্ছে আপনি কোনো একটা ব্রেড কাম নিয়ে কাজ করতে চাচ্ছেন, আপনি হচ্ছে এই যে সাপোজ এইটা, হ্যাঁ, সো এটার কোডটা কোনটা, এই যে এটা কপি করেন, কপি করে টিপ টিপ এইখানে এসে বসাই দেন, এই পরবর্তী রোতে দিলাম। আমরা তো অলরেডি জানি ন্যাভিগেশন, তারপর OL LI এগুলো আমরা অলরেডি জানি। দেখেন রিলোডটা, এই যে দেখেন আপনি পেয়ে গেলেন। এখন এখান থেকে আপনি আপনার মতো করে চেঞ্জ করেন, এই হোমের জায়গায় এটা রাখেন, অ্যাবাউট এটা রাখেন, ব্লগ, সেভাবে আপনি ব্রেড কাম চেঞ্জ করতে পারেন। তারপর এগুলো কালার চেঞ্জ করার জন্য কি করবেন, এই যে যান ইন্সপেক্ট করেন, ধরেন ব্রেড কামের এই যে দেখেন কালার টালার এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। ওকে, আপনি আপনার মতো করে যখন যেটা লাগবে সেটা আপনি চেঞ্জ করতে। তারপরে এই যে ভিতরের কালার এটা চেঞ্জ করতে চাচ্ছেন, এই যে এলআই ভিতরে থাকবে, ঠিক আছে, এই যে কালার চেঞ্জ করেন হোয়াইট কালার করেন। সেইভাবে আপনি কম্পিউটার ধরে আবার নিজের মতো করে কাস্টম CSS করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এরপর আছে বাটন। সো বাটনটা দেখার জন্য আমরা চলে যাই বাটন হচ্ছে টাইপ বাটন, আর এখানে একটা ক্লাস অ্যাড করতে পারেন বাটন প্রাইমারি, এটা হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাস অ্যাকশন। হ্যাঁ, দেখেন কল টু অ্যাকশন বাটন চলে আসছে। হ্যাঁ, বাটন প্যানেল। এখন আপনি চাচ্ছেন একটা গ্রুপ বাটন বানাইতে, সো এইটাকে আপনি কাট করেন, একটা ক্লিপ নেন, এটার নাম দেন প্লাস বাটন গ্রুপ, একটা দুইটা তিনটা, এগুলো একটু চেঞ্জ করে দেন, ইনফো আর হচ্ছে সাকসেস। দেখেন বাটন গ্রুপ হয়ে গেল, তাই না? এই যে দেখেন বাটনস, এই যে প্রত্যেকটা বাটনের দেখেন কালার আছে, প্রাইমারি, সেকেন্ডারি, ডেঞ্জার, ইনফো। এই যে প্রাইমারি, সেকেন্ডারি, সাকসেস, ডেঞ্জার, ওয়ার্নিং, ইনফো, লাইট, ডার্ক, এগুলো ক্লাস থেকে আসতেছে। তারপর হচ্ছে এই যে বাটন গ্রুপে চলে যাই, এই যে দেখেন একসাথে ক্লাস, এই গ্রুপটার নাম হচ্ছে বাটন গ্রুপ। হ্যাঁ, এই একটা ডিপের ভিতরে রেখে বাটন গ্রুপ রেখে তারপর আপনি কাজ করতে পারবেন। বাট ওই যে কথায় আছে না, যত কিছু করি ইন দ্য এন্ড হচ্ছে, মনে করেন এই যে একটা বাটনকে আমি যতই বুটস্ট্র্যাপের ক্লাস কল করি না কেন, এখানে এসে আমাকে তখন আবার দিতে হয় কাস্টম বাটন, কারণ এই বুটস্ট্র্যাপের মতো করে তো আর আমার ডিজাইনটা হবে না। তারপরে এই কাস্টম বাটনটাকে তখন আমাকে কল করতে হবে কোথায়, CSS। সো
এখানে চলে আসি, কাস্টম বাটন। সো এখানে আসলাম, এই যে কাস্টম বাটন। এবার এটাকে আমি আমার মতো করে ডিজাইন করি। কাস্টম বাটন পাই নাই কেন? ওকে, সো আচ্ছা কোন কালার, এই যে পাইছি কাস্টম বাটন। সো এবার এটাকে আমি ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে পারি, ডার্ক রেড, ঠিক আছে, বর্ডার না। আর হচ্ছে তারপর হচ্ছে আমি ইচ্ছা করলে প্যাডিং 10 পিক্সেল 20 পিক্সেল, এভাবে আমি আমার মতো করে কাস্টম সিএসএসও ইউজ করতে পারবো যদি বুটস্ট্র্যাপের কম্পোনেন্টের উপরে ইউজ করতে চাই। আর একটা জিনিস মাথায় রাখবেন, সাপোজ আপনি ডার্ক রেড ইউজ করলেন বাট কোনো কারণে এটা কাজ করলো না, এটা যদি কাজ না করে তখন মনে রাখবেন এই ক্লাসটা আগের কোনো ক্লাসের সাথে কনফ্লিক্ট করছে, তখন আপনাকে একটা ডাই ইম্পর্টেন্ট ট্যাগ ইউজ করতে হবে যেন আপনার সিএসএস ডিজাইনটাই সে শেষ পর্যন্ত পায়। ঠিক আছে, আমরা কাজ করতে করতে হয়তো এরকম কোনো একটা এক্সাম্পল পাবো, তখন আমরা এই ডাই ইম্পর্টেন্ট ট্যাগটা ইউজ করবো। এটার রিজনটা হচ্ছে, মনে করেন আপনি এখানে ডার্ক রেড দিলেন, হ্যাঁ, বাট কোনো কারণে আপনার এই ডিজাইনটা পাচ্ছে না, ঠিক আছে, না পেলে তখন হচ্ছে ডাই ইম্পর্টেন্ট ট্যাগটা ইউজ করলে তাহলে আপনার ডিজাইনটা পাবে। এটা নর্মালি এখন না পাওয়ার রিজনটা হচ্ছে কারণ আমার কাস্টম সিএসএস কোডটা সবার শেষে, এই কারণে আমারটাই সে পাচ্ছে। বাট কোনো কারণে যদি দুইটা ক্লাস কনফ্লিক্ট করে অনেক সময় আপনার ডিজাইনটা নাও পেতে পারে, তখন আপনি এই ডাই ইম্পর্টেন্টটা ইউজ করলে এটা পাবে, যাই থাকুক যেটাই থাকুক পাবে। বুঝতে পেরেছেন? ভাইয়া একটা কোশ্চেন ছিল। বলেন। কোশ্চেনটা হলো ভাই, আমরা তো আগে শিখছিলাম রেড হোয়াইট এইরকম কালার নেম দিয়ে, এখন এই ডার্ক রেড এগুলো ছাড়া কি করা যাবে না? কোনটা? মানে এখন তো আপনি কালারের নাম দিচ্ছেন হলো ডার্ক রেড, তারপরে লাইট, ডেঞ্জার, এইগুলা তো আমরা এটা রেড ডার্ক ব্লু এগুলা দিয়ে করতে পারবো না? আমি কালারের নাম দিচ্ছি না, আমি এটা ক্লাসের নাম দিচ্ছি। এটা হচ্ছে ক্লাস, নট কালার। এই ক্লাসের মাধ্যমে এই কালারগুলো প্রকাশ করতেছে, বাট আপনি এই ক্লাসের শেষে একটা নিজস্ব ক্লাস কল করে সেই ক্লাসেই ব্যাকগ্রাউন্ড কালার, এটাই তো দেখালাম মাত্র। না না, বলতেছে ভাই যে ব্যাকগ্রাউন্ড কালার তো আপনি ডার্ক রেড দিছেন না, ওইখানে আমরা ব্ল্যাক দিলে কি ওইটা কাজ করবে না? ডার্ক কোথায় দিলাম? যে থিম সিএসএস এ, হ্যাঁ ভাই, এই ব্যাকগ্রাউন্ড কালার বাটনটার। হ্যাঁ, আমি এই কালারটা চাচ্ছি, কালারটার নামই তো হচ্ছে ডার্ক রেড। এটা তো ডার্ক রেড কালার। না, আমি বলতেছি আগে তো কালার কোড কপি করে দিতাম না, তো ওইভাবে দিলে হবে না? ওইভাবে দিলে হবে না কেন? আপনি এটা দেন 1616 দেন, আমি এটা ডার্ক রেড কালার চাচ্ছি দেখে এই কালারটা পাইছে। আমি ব্ল্যাক কালার দিলাম, এখন ব্ল্যাক কালার পাইছে। আচ্ছা ঠিক আছে ভাই, যে কালার দেন, যে কালার কোড দেন সেটাই পাবে। ডার্ক রেডও একটা কালার, রেডের কালার কোড ডার্ক রেড না, রেড একটা কালার, ডার্ক রেড আর একটা কালার। আপনি কনফিউজড হয়ে গেছেন এই দুইটাকে, বুঝতে পেরেছেন? এখানে আপনি যেই কালার দেন সেই কালারেই কাজ করবে। ওকে, আপনি এবার ডার্ক রেড দেন আর সায়ান কালার দেন, যেটাই দেন সেটাই কাজ করবে। আপনাকে আপনার ক্লাস অনুযায়ী দিতে হবে। আপনি এখানে হয়তো বাটন প্রাইমারি দিয়ে একটা শেপে নিয়ে আসছেন, বাট আপনি চাচ্ছেন ইন দ্য এন্ড যেন ডিজাইনটা আপনার ডিজাইনের মতো পায়, তখন আপনি একটা স্পেসিফিক ক্লাস কল করে সেই ক্লাসকে এবার আপনি আপনার মতো করে ডিজাইন দিবেন। ক্লিয়ার? জি ভাই। ওকে ওকে, তারপর আছে কার্ড। কার্ডের কাজটা কি? আমরা ওই যে প্রাইসিং টেবিল দেখি না, তো এই প্রাইসিং টেবিলগুলো এরকম কার্ডের মাধ্যমে বানা হয়। এখানে কি আছে আমি একটু যদি বোঝার চেষ্টা করি। এখানে একটা ডিপ আছে, ডিপটার নাম হচ্ছে কার্ড। ডিপের ভিতরে একটা ইমেজ থাকবে, আর এটা হচ্ছে কার্ড বডি। বডির ভিতরে একটা টাইটেল থাকবে, একটা পি ট্যাগ থাকবে, একটা বাটন থাকবে। এটাই হচ্ছে কাজ। আচ্ছা, আমরা এটা একটু কোড করে দেখি, তাহলে হয়তো আমাদের জন্য একটু ইজি হবে। আমি একটা ডিপ নিলাম, একটা রো নিলাম, আর একটা ডিপ নিলাম, ক্লাস দিলাম MD4। এবার আমার কার্ডের কোডটা কপি করে নিয়ে আসি, কপি নিয়ে আসলাম। ওকে, সো এই ডিপটাকে এবার ভাগ করি। হ্যাঁ, 4 তো 8। আচ্ছা, একটা কাজ করে নিই আগে, এই স্টাইলটা উঠে দিই। আমরা আরইএম না, আমরা পিক্সেল ইউজ করবো।
ওকে কার্ড আর এর একটা ইমেজ লাগবে, একটা ইমেজ নিয়ে আস। কার্ড চেপে ইমেজটা আছে, ইমেজ ফোল্ডারের ভিতরে নাম হচ্ছে কার্ড। আচ্ছা এবার এটাকে আমি কপি পেস্ট করি। করার পরে এবার আমি রিলোড দিলাম, আমার 3টা ডিপ চলে আসলো, তাই না? ক্লিয়ার, বুঝতে পারছেন? আচ্ছা এখন 3টা ডিপ চলে আসলো, ঠিক আছে। এখন এটা হচ্ছে কার্ড টাইটেল, এটা কার্ড টাইটেল। এখন আমি চাচ্ছি, মনে করেন সাপোজ কোনো একটা এরকম হলো আমার এই টাইটেলটা, হ্যাঁ, একটু বড় হয়ে গেল। লাইক হচ্ছে আমি সেকেন্ডটাতে ধরি, এই একটা, এই দুইটা, তিনটা, চারটা। এই কার্ড টাইটেলটাকে আমি একটু বড় ধরি। আর একটু বড় ধরা দরকার ছিল। এখন দেখেন, এখন কিন্তু সেম নাই। সেম কি আছে? অ্যালাইনমেন্টটা কি সেম আছে? তো এই অ্যালাইনমেন্টটা সেম করার জন্য আমাকে এবার কি করতে হবে? একটা হাইট ফিক্সড করে দিতে হবে। এইসব ক্ষেত্রে আমাকে হাইট ফিক্স করতে হবে। তো আমার কোনটার হাইট ফিক্স করতে হবে? টাইটেল, কারণ এই টাইটেলের লাইনে তো বেজালটা করছে, তাই না? তো আমি আসি, এই টাইটেলটাকে ধরি, এই কার্ড টাইটেল, তাই না? কার্ড টাইটেলকে আমি বলে দেই হাইট 10 পিক্সেল। ফর্টি পিক্সেল। তো কার্ড টাইটেল হাইট হচ্ছে 40 পিক্সেল। এবার এই কোডটা কপি করে আমি সিএসএসে চলে আসবো। এখানে এসে শুধুমাত্র আমি চেঞ্জ করছি হাইটটা রেখে সেভ করে দিলাম, রিলোড দিলাম। এবার ঠিক আছে, কাজ করে। প্রাইসিং টেবিল বানাইতে পারবেন? এরকম একটা প্রাইসিং টেবিল বানিয়ে নিয়ে আসবেন। ওকে, সো এবার আমরা একটা কাজ করি। এখন আমি ডিপটাকে যখন মোবাইল ডিভাইসে দেখতে গেলাম, দেখেন মোবাইলের ক্ষেত্রে কি হইলো, এটা নিচে নেমে আসতেছে। বাট এই দুইটা জিনিস কি লেগে লেগে আছে না? মোবাইলের ক্ষেত্রে এই প্রত্যেকটা ডিপ কি লেগে লেগে আছে, তাই না? বাট আমি চাচ্ছি মোবাইলে যখন আমি দেখব তখন প্রত্যেকটা ডিপের নিচে একটা স্পেস চাচ্ছি, ঠিক আছে? বাট ডেস্কটপে তো পাশাপাশি আছে, এর জন্য বোঝা যাচ্ছে না। কিন্তু মোবাইলে যখন উপর নিচে আছে তখন এটা লেগে লেগে আছে। সো এটা ফিক্স করতে পারি কিভাবে বলেন? কিভাবে ফিক্স করতে পারি দেখে আজকের ক্লাসে কি শিখলেন, কতটুকু বুঝলেন? মিডিয়া কোয়েরি কোথায় ইউজ করব? এই ডিপটাকে ফার্স্টে কিছু ধরি, এই ডিপের নাম হচ্ছে কার্ড। সো কার্ড টিপটাকে কল করব। কোথায় কল করব? এই যে মোবাইল ডিভাইসের এখানে এসে কার্ড টিপটাকে কল করব। কল করে কি বলবো? কি বলবো কল করে? মানে নিচে নিচে স্পেস চাচ্ছি, তাহলে কি বলবো? রেগুলার সিএসএস পারেন না কেন? সবাই রেসপন্স করেন। বাকিরা চুপ করে আছেন কেন? রেসপন্স করেন। মার্জিন বটম দিলাম। সো ডেস্কটপে কোনো চেঞ্জ হবে না। একটু স্পেস পাইছে এখন? দেখতে পাচ্ছেন আপনারা? এই দেখছেন, এই যে মার্জিন বটম 10 পিক্সেল মোবাইল ডিভাইসের ক্ষেত্রে পাইছে, পাওয়া হয়ে গেছে। তার মানে আমার মোবাইল ডিভাইসে প্রত্যেকটা ডিবের মাঝখানে একটা আউটার স্পেস আছে। ওকে, ক্লিয়ার নাকি ক্লিয়ার না?
এবার আসেন ক্যারোসেল। এই ক্যারোসেলটা আপাতত স্কিপ করেন, কারণ ক্যারোসেলটা আমরা এই ক্যারোসেল এবং নেভিগেশনটা আমরা হচ্ছে নেক্সট ক্লাসে দেখবো, কারণ এটা একটু বিস্তারিত দেখাতে হবে। তারপরও আর শুধু তাই না, আমরা এই বুটস্ট্র্যাপের ক্যারোসেল শুধুমাত্র ইউজ করবো না, আমরা ইন ফিউচারে যখন আমাদের জাভাস্ক্রিপ্টের ক্লাস শুরু হবে তখন আমরা আরও বেশ কিছু ক্যারোসেল দেখব। একটু বোর্ডে রাখি, যেমন এই একটা ক্যারোসেল দেখব, এই একটা স্লাইডার দেখব, এখানে আরেকটা স্লাইডার আছে। এই তিনটা স্লাইডার আমরা যখন আমাদের জাভাস্ক্রিপ্টের ক্লাস শুরু হবে তখন এই প্লাগইনগুলো আমরা দেখব। হ্যাঁ, কিভাবে করা যায় কোড করে দেখব। এখানে অনেক সুন্দর সুন্দর স্লাইডার আছে, বাট এগুলো এখন না, এগুলো আমরা আগে এর জন্য আমাদের আগে জাভাস্ক্রিপ্টটা জানতে হবে। বাট এই ক্যারোসেলটা যদি আমরা একটু দেখতে চাই কিভাবে কাজ করে, আমরা একটু কোড করে দেখতে পারি। হ্যাঁ, দেখতে তো সমস্যা নেই। আচ্ছা, এটা আপাতত স্কিপ করে, এটা পরে দেখেন। আচ্ছা, পরে আছে কালাপস। কালাপসের কাজ কি? এটা হচ্ছে, এটাকে বলা হয় অ্যাকর্ডিয়ান বা এটাকে বলা হয় টোগলও বলে অনেক সময়। এটা কি হচ্ছে, যে ক্লিক করলে হাইড হয়ে যাবে, ক্লিক করলে শো হয়ে যাবে। ঠিক আছে, এটার একটা গুড এক্সাম্পল যদি আমি বলি, এটাও জেকুরিতে তৈরি করা। হ্যাঁ, জেকুরিতে তৈরি করা, এটা আমরা জেকুরি ক্লাসে আরও বিস্তারিত দেখবো। বাট তারপর আমি এটা আপনাদেরকে দেখাই দিই একটু। জেকুরি ইউআইতে গেলে এটা অ্যাকচুয়াল জিনিসটা আপনারা পাবেন এই যে এখানে অ্যাকর্ডিয়ান। এই যে ক্লিক করলে শো করতেছে, ক্লিক মানে পুরো ডিবে ক্লিক করলে শো করবে, আদারওয়াইজ হাইড হবে। ওকে, বাট যদি এই বুটস্ট্র্যাপের এটা অ্যাকচুয়ালি ইউজার ইউএক্সটা ঠিক নেই, কারণ এখানে শুধুমাত্র লিঙ্কে ক্লিক করতে হয়। আমি চাচ্ছি ডিবে ক্লিক করলে হবে। ডিবে ক্লিক করলে কি হয়? এখন ঠিক করছে না, না এখনো ঠিক করে নেই, এখনো লিঙ্কেই ক্লিক করতে হয়, ডিবে ক্লিক করা হয় না। এই অ্যাকর্ডিয়নটা আপনারা কোড করে দেখতে পারেন, এই যে নিচে কোড আছে, কোড ধরে আপনারা দেখতে পারেন কিভাবে কাজ করে। হ্যাঁ, এগুলো বিস্তারিত পরে দেখানো হবে। লাইক হচ্ছে ড্রপ ডাউন, সেম জিনিস, এই যে ক্লিক করলে তারপর আসবে। তারপর ফর্ম, এই ফর্মটা আমরা একটু দেখতে পারি এখানে। ফর্মটা এগুলো যেগুলো বাদ দিচ্ছে এগুলো আবার নেক্সট ক্লাসে আমরা দেখবো। হ্যাঁ, সো এই ফর্মটা আমরা যদি তৈরি করতে চাই, ফর্মটা আমরা কীভাবে করবো? এই যে দেখেন, ফর্ম, একটা ইনপুট টাইপ, একটা পাসওয়ার্ড, চেকবক্স, বাটন, এই কোডটা এখানে আছে। সো এই ফর্মটা কীভাবে কাজ করে আমরা যদি একটু দেখি, আমরা নিজেরা একটু কোড করে দেখি। আমরা একটা সেকশন নিলাম, সেকশনের ভিতরে একটা ডিভ নিলাম, ক্লাস দিলাম কন্টেনার, এর ভিতরে আমরা একটা ডিভ নিলাম, ক্লাস দিলাম রো, তার ভিতরে একটা ডিভ নিলাম, ক্লাস দিলাম কল md6। তার আগে আমি চাচ্ছি 3 কলাম খালি থাকবে, তাহলে অটোমেটিক এটা সেন্টারে থাকবে। ঠিক আছে, আর এটার ক্লাস দেই কন্টাক্ট, এইটা এটাকে কপি করি, এখানে আসি, প্যাডিং 25 পিক্সেল, দেখি কি অবস্থা। ওকে, সো এখানে আমরা এবার কোডটা করব, তাই তো? সো এখানে এসে আমি একটা ডিভ নিলাম, ক্লাস দিলাম ফর্ম গ্রুপ। আচ্ছা সরি, তার আগে আমাকে একটা কাজ করতে হবে, এখানে এসে একটা ডিভ নিতে হবে, নাম দিতে হবে, আচ্ছা সরি আগেরটা লিকুইড হয়ে গেছে, ফর্ম। তার ভিতরে আমাকে একটা ডিভ নিতে হবে, ক্লাস দিব ফর্ম গ্রুপ, এর ভিতরে আমাকে লিখতে হবে ইনপুট, টাইপ হচ্ছে টেক্সট, নেম আমার দরকার নাই, ক্লাস হচ্ছে ফর্ম কন্ট্রোল, আর প্লেস হোল্ডার হচ্ছে ফুল নেম। ঠিক আছে, এই একটা ডিভ, এটাকে এবার আমি ডুপ্লিকেট করি, এটা হচ্ছে ইমেল, প্লেস হোল্ডার হচ্ছে ইমেল অ্যাড্রেস। ঠিক আছে, আর তারপর আরেকটা ডিভ নেই, এটা হচ্ছে পাসওয়ার্ড, প্লেস হোল্ডার হচ্ছে
তারপর হচ্ছে একটা ইনপুট নেব, টাইপ হচ্ছে সাবমিট, কারণ ফরম্যাট ইনপুট টাইপ হচ্ছে সাবমিট, আর ভ্যালু হচ্ছে সেন্ড আমাদের দিলাম, আর একটা ক্লাস বাটন প্রাইমারি। এবার আসি দেখি রিলোড দিয়ে, দেখেন আমার ফুল একটা ফর্ম বানানো ডান। কতটা ইজি। এখানে কি হয়েছে আমি একটু বুঝাই দিই। এই যে আমি একটা ক্লাস কল করলাম ডিপ ফর্ম গ্রুপ, এই ফর্ম গ্রুপ কি করলো, প্রত্যেকটা ফর্ম গ্রুপের মার্জিন বটমে 15 পিক্সেল করে জায়গা নিল। তারপর আমি যে ফর্ম কন্ট্রোল আমরা অলরেডি ওয়েব ডিজাইন ক্লাসে ফর্ম কন্ট্রোল ক্লাসটার সাথে পরিচয় করাই দিয়েছিলাম, কারণ বুটস্ট্র্যাপে এই ফর্ম কন্ট্রোল ক্লাস দেখেন বাই ডিফল্ট একটা সিএসএস নিয়ে ফেলছে, যেটা প্যাডিং থাকবে, উইথ থাকবে, হাইট থাকবে, সব কিছু সুন্দর করে আপনাকে প্রোভাইড করবে। আর লাস্টে দেখেন এখানে কি করছি, আমি একটা বাটন প্রাইমারি ইউজ করছি, যে বাটন প্রাইমারি হচ্ছে আপনাকে বাই ডিফল্ট একটা ক্লাস দিবে, যেখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ড কালার, প্যাডিং, মার্জিন, বটম, ফন্ট সাইজ সব পাবেন। তারপরে এখানে যদি আপনি কোনো একটা কিছু চেঞ্জ করতে চান, লাইক হচ্ছে এটা চেঞ্জ করতে চান, আপনি তখন এটা ওই অনুযায়ী আপনাকে ফন্ট সাইজ, উইথ হাইট আপনি ক্লাস কল করে কাজ করতে পারবেন। ক্লিয়ার? একদম নিচের বাটনটা মাঝখানে আনার জন্য ডিসপ্লে ব্লক মার্জিন 0 অটো ইউজ করেন, অলরেডি ডিসপ্লে আগের ব্লক মতোই আছে, মার্জিন 0 অটো ইউজ করেন, তবে তো হচ্ছে আশা নেই, কারণ না আমি মনে করছি আবার নতুন কোনো কিছু কিছুই করতে হবে না। আচ্ছা আগের জিনিস। আর এখন দেখেন আর একটা মজার জিনিস হয়েছে, দেখেন এই ডিপটা কিন্তু অটোমেটিক মাঝখানে চলে আসছে। আগে আমরা কি করতাম, একটা ডিপের উইথ ডিক্লেয়ার করে মার্জিন 0 অটো করতাম। আমি এখন কি করলাম, করে বললাম তোমার সামনে তিন কলাম সামনে খালি রাখো, পিছে 3 কলাম খালি রাখো, দ্যাটস ইট। সে অটোমেটিক মাঝখানে 6 কলাম নিয়ে মাঝখানে চলে আসছে। জিনিসটা মজার না? এটা আরো সিম্পল বেশি, সিএসএস ঝামেলা করে। ইভেন এটা শুধু সিম্পল না, এটা ফুল। এই যে আজকে যা করলাম দেখেন, কোনো স্ক্রল বার আসছে, সব দেখেন। এই যে দেখেন বাটনটা মোবাইলে মাঝখানে কেন, কারণ এই যে এখানে আমি এসছে বাটনে একটা কাহিনী করে আসছে, ডিসপ্লে বক্স মার্জিন 0 অটো, বুঝছেন? দেখছেন এখন মানে কোনো কিছু করতে হয়নি। সিএসএস মনে হয় আজকে লেখি নেই, কিন্তু আমার অনেক কাজই ডান। ক্লিয়ার? হ্যাঁ, গ্রিড করে করেন আপনি, কল এমডি 3-4 করে নেন, এটার ভিতরে একটা ডিপ কল করেন, আপনার কোড করতে হইলো, আর কার্ড নিলে কোড করতে হইলো না, অটোমেটিক করে দেওয়া আছে। তখন ওই চারপাশে ওই যে বক্স শ্যাডো, বর্ডার রেডিয়াস, বর্ডার, এগুলো আর কি দিয়ে নিতে হবে, যেটা কার্ডে অলরেডি দেওয়া আছে। ওকে, সো আমরা ফর্মটা দেখলাম, ফর্মসের মোটামুটি এখানে সবই আমরা দেখে ফেলছি। ফর্মস গ্রুপ আপনাদেরকে আরও স্পেসিফিকলি বুঝিয়ে দিলাম আমি। তারপরে এগুলো একটু দেখবেন। ইনপুট আপনাদের বাড়ির কাজ হচ্ছে এই অ্যালার্ট থেকে শুরু করে এই টুলটিপ পর্যন্ত প্রত্যেকটা কম্পোনেন্টস দেখবেন, কোড করবেন। তাহলে সুবিধাটা হবে কি আপনাদের একটা আইডিয়া হবে। যেমন আমি আপনাদেরকে দেখা দিচ্ছি, এরকম আপনারা কোড করে করে দেখবেন। তারপরে আসেন ইনপুট গ্রুপও আমরা অলরেডি দেখলাম। জাম্বোট্রন এটা কি? এটা হচ্ছে একটা ওয়েবসাইটের হিরো সেকশনকে জাম্বোট্রন বলে। তো এরকম হিরো সেকশন কি আমরা অলরেডি বানাইছি না? বলেন তো, এটা মিল আছে এরকম হিরো সেকশনের সাথে আমাদের? এই যে স্ট্রিক পিএইচডিটা করলেন, ওটারই তো মাঝখানে এরকম একটা হিরো সেকশন আছে, তাই না? সো এটার জন্য কি আমার এই কোড কপি করার দরকার আছে? এই কোড কপি করে দেখান, আমি নিজে বানাইতে পারবো? ওকে, তো দেখবেন এই যে কোড আছে, 4 লাইনের কোড বানায় দেখেন। এই যে জাম্বোটন ক্লাসের মানে হচ্ছে সেখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার, এই জাম্বোটন ক্লাসের ভিতরে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, তারপর হচ্ছে একটা প্যাডিং আছে, এটাই। আর ডিসপ্লে 4 মানে হচ্ছে এই যে এটা ফন্ট সাইজটা 120 পিক্সেল হয়ে গেছে, মানে বড় হয়ে গেছে। আর এমওআই এগুলো আপাতত দরকার নাই, আপাতত এগুলো এমওআই মানে হচ্ছে এখানে মার্জিন লেফট ইউজ করছে, এখানে কত পিক্সেল এটা দরকার নেই, আপনারা ডিরেক্ট করবেন। এই যে এটা তো আমরা কোড করে পারি। সো তারপরে আছে লিস্ট গ্রুপ, এখানে যে ইউএলএলআই এগুলো আমার জানার দরকার আছে। আমি কোড করে কতবার দেখছি এই যে ইউএলএলআই বানাতে পারবো, এই ইউএলএলআই। ওকে, তারপরে হচ্ছে মিডিয়া অবজেক্ট, এটা আপাতত দরকার নাই। মডাল, এই মডালটার কাজ কি? মডালটা হচ্ছে আপনার একটা অনেক ধরনের ওয়েবসাইটে আপনি গেলে দেখবেন একটা মেল চিম বা একটা ফর্ম আসে, সাবস্ক্রাইবার ফর্ম।
এই টাইপের, বা লাইক হচ্ছে যে ক্লিক করলাম এটা মডেল আসলো। হ্যাঁ, তো আমি যদি এটা একটু দেখি, আমি এই কোডটাই কপি করি। হ্যাঁ, যদি এটা আসলে জাভাস্ক্রিপ্টের টপিকস, তারপর একটু কোডটা কপি করে দেখি। ওকে, সো এখানে দেখেন কাহিনী কি হয়েছে। এখানে আমি যদি একটু রিলোড দিই, এখানে হচ্ছে এই যে এই জায়গায় ক্লিক করলে একটা আসবে, মডেল আসবে। এখন আমি যদি একটা কাজ করি, কোথায় আসবে? এই যে মিডিয়া বডিতে। আমি মিডিয়া বডিতে আমার পুরো ফর্মটাই যদি নিয়ে আনি, এই পুরো ফর্মটা নিয়ে আনি, কপি করলাম, দিয়ে দিলাম, আসছে আমার পুরো ফর্মটা চলে আসছে না এখানে। শুধু তাই না, আপনি এখানে একটা জিনিস মনে রাখবেন, এখানে হচ্ছে আপনাকে ক্লিক, এটাকে ক্লিক ইভেন্ট ফাংশন বলে, যে কোনো ক্লাসে শিখবেন। এই যে ক্লিক করলাম, এটা ওপেন হয়েছে। হ্যাঁ, বাই ডিফল্ট এটা হাইড থাকছে। সো এটা লঞ্চ মডেল, এখানে ক্লিক করছে। সো এটার আইডিটা কি, এটা একটু দেখে আসি। এই যে মডেল, এই যে এক্সাম্পল মডেল। হ্যাঁ, এই ডাটাটাকে, এটা কিন্তু ভুল হওয়া যাবে না। হ্যাঁ, এক্সাম্পল মডেল, এটা কিন্তু কোনোভাবে ভুল হওয়া যাবে না, আদারওয়াইজ আপনার মডেলটা লঞ্চ করবে না। মডেলটা এই যে এক্সাম্পল মডেল, এখানে আপনি নাম চেঞ্জ করলে যে নাম দিবেন সেটা, লাইক হচ্ছে আপনি এটা দিলেন আওয়ার মডেল। এবার আপনি দেখেন এটা কিন্তু কাজ করবে না, কারণ এটাকে ক্লিক করলে কোনটা ওপেন হবে? এই যে এই পুরো ডিবের এই বডি পার্টটা ওপেন হবে, তাই না? সো এই আইডিটা আপনাকে ফিক্স রাখতে হবে। এবার কিন্তু ওপেন হচ্ছে, ঠিক আছে? সো এই মডেল, এগুলো হচ্ছে আপনার যখন ক্লিক ইভেন্ট ফাংশন জাভাস্ক্রিপ্টে যাবেন তখন আরও বিস্তারিত দেখতে পাবেন। হ্যাঁ, আপাতত স্কিপ করতে পারেন। আর ন্যাপবারটা দেখাবো না, ন্যাপবার এবং ক্যারোসেল এটা এখন দেখাবো না। ন্যাপবার এবং ক্যারোসেল নেক্সট ক্লাসে দেখাবো, কারণ এক ক্লাসে তাহলে আপনাদের অনেক বেশি টপিকস হয়ে যাবে। কারণ ন্যাপবারটা নিয়ে আমার একটু মোটামুটি কোড ভেঙে দেখাতে হবে কীভাবে নেভিগেশন মেনুটা কাজ করে। এখানে মোটামুটি এই কম্পোনেন্টসের মধ্যে এই নেভিগেশন আর ক্যারোসেলটাই একটু হয়তো আপনাদের জন্য অ্যাডভান্স, আর বাকি সব কিছুই আপনারা অলরেডি পারেন। কেন বললাম? কারণ এগুলো সব আপনারা কাস্টম সিএসএস করে আসছেন, বুঝতে পারছেন? নিজের প্রেজেন্টেশন এগুলো সব আপনারা আগে থেকে সিএসএস ডিজাইন করে আসছেন। আবার এটা আপাতত স্কিপ করেন, এটাও লাগবে না। প্রোগ্রেস এটাও লাগবে না আপাতত। আচ্ছা, টুল টিপস, এই যে এটা ক্লিক করলে ওই যে ডানে বামে আসতেছে, এটা পজিশন করে করছে, এটা আমি দেখাই দিব, সমস্যা নাই। সো মোটামুটি তাহলে এই অ্যালার্ট থেকে শুরু করে এই টুল টিপস পর্যন্ত যে কম্পোনেন্টসগুলো আছে এগুলো একটু বাসায় প্র্যাকটিস করেন, কোড করেন, কোনটা না বুঝলে সমস্যা নেই, আমাকে কোশ্চেন করেন। আর নেক্সট ক্লাসে যেগুলো বাদ গেছে এগুলো তো ডেফিনেটলি দেখাবো, যেগুলো আপনাদের দরকার সেগুলো আপনাদেরকে আবার আমি দেখাই দেবো। আর আরেকটা জিনিস, আপনারা এই গ্রিডটা ভালো মতো শিখেন তাহলেই হবে, আর কিচ্ছু লাগবে না। গ্রিডটা যদি ভালো মতো পারেন তাহলে মোটামুটি আপনার এই রেসপন্সিভ ওয়েব ডিজাইন আপনার চলে আসবে। গ্রিড এবং রেসপন্সিভ ব্রেক পয়েন্টটা ভালো মতো শিখেন তাহলেই হবে। আর আমি তো দেখাই দেবো। আর এখান থেকে আরও কিছু জিনিস আপনাদেরকে দেখাইতে হবে, সেগুলো আমরা হচ্ছে বুটস্ট্র্যাপের বাকি ক্লাসে। বাট এই আজকের ক্লাসে যা শিখলেন গত 2.5 ঘন্টা, একটা জিনিস মনে রাখবেন, বুটস্ট্র্যাপ 70% ডান আপনার। মানে আমি আজকের ক্লাসে আপনাদেরকে যা শিখাইছি 70% বুটস্ট্র্যাপ কমপ্লিট, বাকি 30% আগামী 3 ক্লাসে শিখবেন। জাস্ট শিখবেন আর প্রজেক্ট করবেন, এটাই মনে রাখবেন। বাট বেসিক শেষ, আপনাদের বেসিক এটাই বুটস্ট্র্যাপ। বললাম না 1 ক্লাস লাগবে বুটস্ট্র্যাপ শিখাইতে। এখন আপনারা একটা পিএইচডি, স্ট্রিক্ট পিএইচডিটা আছে না, ওটাকে বুটস্ট্র্যাপে কনভার্ট করে নিয়ে আসবেন, এটাই আপনাদের অ্যাসাইনমেন্ট, বুঝতে পারছেন? আপনাদের যে স্ট্রিক্ট পিএইচডিটা আছে সেটা আপনারা নেক্সট ক্লাসে কনভার্ট করে নিয়ে আসবেন। জি ভাইয়া। ওকে, সো আজকের ক্লাসে এই পর্যন্তই রাখবো, আর বেশি না। আর হচ্ছে নেক্সট ক্লাসে ফার্স্ট আপনাদের যেটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্টগুলো চেক করে, এবং নেক্সট ক্লাসে হচ্ছে আমাদের প্রবলেম সলভিং ক্লাস থাকবে ফার্স্ট হাফ অ্যান আওয়ার, 1 আওয়ার। আর নেক্সট এরপরে হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে বুটস্ট্র্যাপের বাকি কম্পোনেন্টসগুলো আমরা শিখবো। ওকে, ওকে, সো অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করতে থাকেন। নেক্সট ক্লাসও কিসে হবে শিওর না, আমি মনে তো হয় অনলাইনে হবে। জি, অনলাইনে কোয়ারেন্টাইন, লকডাউন আবারও দিছে তো। জি, জি ভাইয়া। lockdown।
না আপনারা আজকে অনলাইনে ক্লাস করে কেমন ফিল হইলো আপনাদের? ভালোই লাগতেছে অনলাইনে। হ্যাঁ হ্যাঁ আলবে চেক করবেন। আমার কাছে কঠিন লাগতেছে। আশিক রহমান কঠিন। আচ্ছা আপনি একটু চ্যাট বক্সে বলেন। ভাই আপনারা দেখতে পারলে আরো ভালো লাগতো। অল ওকে, ওকে থাকলে ওকে লেখেন, আর এভারেজ হলে এভারেজ লেখেন। মানে অনলাইন ক্লাসটা কেমন লাগতেছে? কঠিন লাগছে একজন, দুইজন বলছেন ওকে, সবাই একটু লেখেন। হ্যাঁ অনলাইন কাছে একটা প্রবলেম, কনসেন্ট্রেশনটা ধরে রাখা, এটা একটা ভ্যালিড পয়েন্ট বলছি। কারণ হচ্ছে কি এটার জন্য হচ্ছে আপনাকে যে কাজটা করতে হবে, স্মার্টফোন থাকলে এটা ড্রয়ারে ঢুকে রাখতে হবে শুধু ক্লাসের জন্য। আপনি হয়তো এক কাপ চা বা কফি নিয়ে বসতে পারেন, তারপর হচ্ছে হেডফোন দিয়ে একবার মনোযোগ দিয়ে ক্লাসটা করেন, যেন নয়েজ ফ্রি জোনে 2-3 ঘন্টার জন্য। আর আপনি যদি মোবাইল হাতে নিয়ে ক্লাস করেন, বিলিভ মি ক্লাসে কোনোভাবে কনসেন্ট্রেশন করতে পারবেন না, কারণ মোবাইলটা হচ্ছে আপনার জন্য খুব ব্যাড কাজ করবে এই অনলাইন ক্লাসে। অনলাইন ক্লাস ভালো লাগে না, এখন কি করার, আমরা তো হচ্ছে বাধ্য হইলাম। আমরা তো অফলাইনে করতেই চাইলাম কিন্তু লাভ হইল না আর কি।